রাত 12টা। ঢাকায় একটি পুরনো পরিত্যক্ত লাইব্রেরিতে বসে তিনজন ঋতু, জয় আর জান্নাত। আলো নেই, শুধু মোমবাতি আলো। ঋতু বলল, রাজাকে আর সুযোগ দেওয়া যাবে না, এবার শেষ করে দিতে হবে। কিন্তু সাবধান, সে সবকিছু আগেভাগেই জানে। জান্নাত মাথা নাড়িয়ে বলল। তারা তিনজন মিলেই প্ল্যান করতে লাগলো, রাজাকে প্রকাশ্যে ফাঁসাবে রাজনৈতিক বড় নেতাদের সামনে। ওদিকে রাজা গাজীপুরে তার গোপন ঘাঁটিতে বসে সিগারেট টানছে। তার সামনে ছড়িয়ে আছে শহরের ম্যাপ, চারিদিকে ল্যাপটপের পর্দায় ট্র্যাকিং সিস্টেম। রাজা আস্তে আস্তে হেসে বলল, তোমরা আমাকে ফাঁসাতে চাও, তাহলে আমি তোমাদের নিজের হাত দিয়ে নিজেদের ধ্বংস করব। এই খেলায় আমি দুই দিকেই বাজি ধরবো। কিছুদিন পর ঢাকা জাতীয় কনফারেন্সে বিশাল ভিড় জমল। সব বড় রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক এসেছে। এটাই সেই জায়গা যেখানে ঋতু, জয় আর জান্নাত রাজাকে প্রকাশ্যে ফাঁসানোর পরিকল্পনা করছে। মঞ্চে হঠাৎ ঋতু উঠে দাঁড়ালো। ঋতু কঠিন কণ্ঠে বলল, এই মানুষটি রাজা, সে একজন গ্যাংস্টার। ঢাকা, গাজীপুর, নরসিংদী সব অপরাধ চক্রে সে নিয়ন্ত্রণ করে। ভিড়ে গঞ্জন শুরু করলো। ঠিক তখনই রাজা শান্তভাবে উঠে দাঁড়ালো। সে হাতে একটি ডকুমেন্ট ধরে বলল, এই যে প্রমাণ দেখছো, এগুলো আসলে আমার শত্রুদের তৈরি ভুয়া ফাইল। তাদের নামও আমি জানি। সে ফাইল খুলে ভেতরে ছবিগুলি দেখা গেল, কিন্তু অবাক ব্যাপারে সেই ছবিগুলো ঋতু, জয় আর জান্নাতের বিরুদ্ধে সাজানো প্রমাণ। ভিড়ে হকচকিয়ে গেল। রাজা ঠান্ডা হাসি দিল। ঋতু যেটা মোটেও ভালো লাগেনি। তোমরা ভাবছো আমাকে ফাঁসাবে, কিন্তু আমি আগেই তোমাদের এই খেলায় পুতুল বানিয়ে রেখেছি। সবার চোখে বিভ্রান্তি। কে সত্যি, রাজা নাকি ঋতু? জয় আর জান্নাত কিংবৃত বিরমায় হয়ে গেল। জয়ের চোখে রাগ স্পষ্ট। সে এখন কি করবে নিজেও বুঝতে পারছে না, কিন্তু চাইলে সে রাজাকে মারতে পারবে না। জান্নাত জয়ের হাতে হাত রাখলো। জয় বলল, অসম্ভব, সে কিভাবে আমাদের প্রমাণকে ঘুরিয়ে দিল? এটাই তার আসল শক্তি। সে শুধু খেলোয়াড় না, সে খেলার মালিক। ঋতু মঞ্চে দাঁড়িয়ে চোখে অশ্রু। সে চিৎকার করে বলল, তুমি মানুষ না, তুমি শয়তান। কিন্তু রাজা শুধু ঠান্ডা মাথায় হাসলো। তার চোখে কোনো ভয় নেই, বরং ভিড়ের উপর অদৃশ্য এক নিয়ন্ত্রণ। রাজা মৃদু কণ্ঠে আত্মবিশ্বাসী হয়ে বলল, তুমি এখনো বুঝতে পারছো না ঋতু, এই শহরটা আমার মঞ্চ, তোমরা শুধু দর্শক। ঢাকার আকাশ মেঘলা। একটি বিশাল বহুল হোটেলের টপ ফ্লোরে দাঁড়িয়ে রাজা শহরটাকে দেখছে। চোখে সানগ্লাস, হাতে সিগারেট। পেছনে কালো পোশাকে দাঁড়িয়ে আছে তার লোকজন। রাজা মৃদু স্বরে বলে, এই আলো ঝলমলে শহরটা আমার হাতের। কে কাকে বিশ্বাসঘাতকতা করলো সেটা আমার খেলার অংশ, কারণ শেষ হাসি হাসবই আমি। হঠাৎ ঋতু এসে হাজির হলো। তার হাতে পিস্তল, মুখে দৃঢ়তা। রাজা, এবার খেলা শেষ। রাজা ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। এক ফোঁটা ভয়ের ছায়া নেই। রাজা হাসলো এবং বলল, তুমি এখনো বুঝতে পারোনি ঋতু, আমি কাউকেই ভয় পাই না, কারণ ভয় পাওয়ার ওরা যারা আমাকে দেখে। রাজা সামনে এগিয়ে এসে মেঝেতে ফেলে দিল এক গাদা ছবি আর ডকুমেন্ট। সবাই সাজানো, রিপিট, সবই সাজানো, সবই অন্যদের বিরুদ্ধে প্রমাণ। তুমি ভাবছো প্রমাণ দিয়ে আমাকে হারাবে? প্রমাণ আমার জন্য একটা খেলা। আজ আমি চাইলে নিজেকে দেবদূত বানাবো, কাল চাইলে শয়তান। একটু থেমে সিগারেট টেনে ধোঁয়া ছাড়লো। আমি মানুষ নই ঋতু, আমি একটা সিস্টেম, যাকে ভাঙতে গেলে পুরো শহর ভাঙতে হবে। পেছনে জয় আর জান্নাত দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয়, বিভ্রান্তি, কিন্তু রাজার উপস্থিতি তাদের স্তব্ধ করে রেখেছে। জয় মনে মনে বলল, এই লোকটাকে হারানো অসম্ভব। জান্নাতের চোখে জল। মেয়েটা ভয় পেয়ে গেছে। প্রশ্নটা একটাই, লোভ কেন করতে গেল? রাজা এবার মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে শহরের আলোয় তাকালো এবং গর্জন করে বলে উঠল, ঢাকা আমার, গাজীপুর আমার, নরসিং আমার। আর তোমরা তোমরা কেবল পুতুল। যে মঞ্চে দাঁড়িয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো, সেই মঞ্চ আমি বানিয়েছি। আমার শহরে এসে আমাকেই হারাতে এসেছ। বুঝিনিও, এই খেলায় জেতার নিয়ম একটাই, খেলা চালায় রাজা, বাকিরা শুধু হারে। দ্বিতীয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ভিড় নিঃশব্দ।
আর রাজা ধীরে ধীরে সিগারেট শেষ করে হাসলো, একটা ঠান্ডা শীতল হাসি। গভীর রাত, আকাশ কালো মেঘ ঢেকে গেছে, বজ্রপাত আর বিদ্যুতের আলোর মাঝে শহরে আলোকিত হয়ে উঠেছে। রাজা একা হাঁটছে মাফিয়াদের আড্ডার দিকে। কোনো কনভয় নেই, কোনো বাহিনী নেই, শুধু কালো লেদারের জ্যাকেট, হাতে হালকা পিস্তল। মনে মনে বলে উঠল, আজকের খেলা আমি এখানেই শেষ করব, কারণ আমার ছায়াকে আজকে আমি বিশ্বাস করি না। খেলা মাঠ, চারিদিকে পুরনো কন্টেইনার, লোহার বক্স এবং মাফিয়াদের আস্তানা। রাজা ভেতরে ঢুকেই তার নিজের বিশ্বস্ত 4জন লোক হঠাৎ অস্ত্র তাক করে ধরল। এবার শেষ রাজা, তুই সবসময় আমাদের ব্যবহার করেছিস। টাকা আমরা নেব, রাজত্ব আমাদের হাতে। রাজা অবাক নয়, বরং ধীরে ধীরে মাথা নুইয়ে হাসলো। তোরা ভুল করলি, আমার সাথে বিশ্বাসঘাতকতা মানে মৃত্যুকে নিজের হাতে ডেকে আন। কিন্তু সংকট কম হয়, রাজাকে ঘিরে ফেলল সবাই। বৃষ্টির পানি রক্তের মতো জমে যাচ্ছে মাটিতে। হঠাৎ মাফিয়া ডন আতিক প্রবেশ করলো, তার চোখে বিদ্বেষের আগুন। তাকে দেখে মনে হচ্ছে আজকে সব কিছুর হিসাব নিকাশ করবে। সে চেঁচিয়ে উঠল এবং বলল, রাজা, অনেক চালাকি দেখালি, কিন্তু এবার বৃষ্টির নিচে তোর সমাধি হবে। বজ্রপাতের আলোর গুলির শব্দে শুরু হলো। রাজা প্রমাণপত্র লড়ছে, গুলি চালাচ্ছে, একজনকে ফেলে দিচ্ছে। হঠাৎ শক করে একটি গুলি এসে রাজার বাহুতে লাগে। সে ঠিক থাকতে পারল না। শেষে চেষ্টা করলো, কিন্তু রক্ষা হলো না। আর একটা গুলি এসে তার পায়ে লাগলো। চিৎকার দিয়ে আকাশ পর্যন্ত কাঁপিয়ে দিল। আতিক হাসছে, এটা যেন বিজয়ের হাসি। রাজা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েছে। রাজা মাটিতে পড়ে গেছে, শরীরে রক্ত ভিজে গেছে। ঠিক তখন কালো গাড়ির হেডলাইট ভেদ করে একজন রহস্যময় আগুনক প্রবেশ করলো। মুখে মাস্ক, হাতে ডবল পিস্তল। সে বিদ্যুতের ঝড়ের মতো গুলি ছুড়ল। মাফিয়া ছত্রভঙ্গ হয়ে গেল, কয়েকজন মুহূর্তে মরে গেল। রাজা চোখে তাকিয়ে দেখলো, কে এই মানুষ? সে এই জন্য রাজাকে হাত বাড়িয়ে তুলল। সে এসেই রাজাকে হাত বাড়িয়ে তুলল আর শুধু বলল অজানা কণ্ঠে, রাজা সেফ হাউসে উঠে এসেছে। একটি পাহাড়ি গ্রামে লুকিয়ে আছে। চারিদিকে শান্ত প্রকৃতি, কিন্তু তার চোখে আগুন জ্বলছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে, মুখে ক্ষতর দাগ, হাতে সিগারেটে। রাজা গর্জে উঠে এবং বলে, আমায় ফাঁসাতে চেয়েছিলে, আমার সাথে বেইমানি করলে। এবার আমি এমনভাবে ফিরবো, ঢাকা আবারও কেঁপে উঠবে। আমি শুধু রাজা নই, আমি ঝড়। রাজা সেফ হাউসের বসে আছে। আশেপাশে সব শান্ত, শুধু বৃষ্টির টপ টপ থেমে গেছে। কিন্তু তার চোখে আগুন জ্বলছে। হয়তো সে জীবনের সবচেয়ে বড় খেলা খেলতে চলেছে। হঠাৎ দরজার পিছন থেকে ছায়া দেখা যায়। মুখোশধারী আগুনের ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। তুই কে, আর কেন আমাকে বাঁচালি? আমার পরিচয় এখন গুরুত্বপূর্ণ নয়, তোমার জীবন বাঁচানো ছিল বেশি গুরুত্বপূর্ণ। অজানা কণ্ঠে মুখোশের আড়ালে সেই আগমন যে হলো ঋতু। রাজা থেমে যায়, একটু অসহায়, কিন্তু চোখে কৌতূহল। রাজা ধীরে ধীরে মুখোশের আড়ালে তাকানোর চেষ্টা করে। একটু পরিচিত চলুন হতে থাকা হালকা আঙুলের দাগ, কিছুই অজানা নয়। রাজা মৃদু হাসি দিল। সে আন্দাজ করে ফেলেছে। সে বলল, তুই কি সেই লোক? সম্ভবত হ্যাঁ বা না, যে কোনো কিছুর জন্য সময় এখন নয়। তুই আবার শহরে ফিরবি আর আমাকে অনুসরণ করতে হবে। তুই বিশ্বাসঘাতকতা এবং শক্তির খেলা শুরু করেছিস, আর আমি তোর খেলা দেখব। রাজা জানে এবার একা শহরে ফেরার সাহস নেই। তাই সিদ্ধান্ত নিল আগম্বকে বিশ্বাসযোগ্য সহযোগী হিসেবে ব্যবহার করবে। রাজা নিজের সাথে আয়নায় তাকিয়ে বলেছে, রাজা নিজের সাথে আয়নায় তাকিয়ে বলছে, আমি এখন শুধু হেরে যাইনি, আমি কৌশল বদলিয়েছি। শহর, বন্ধু, শত্রু সবকিছু আমার হাতে আসবে, কিন্তু এবার আমি খেলবো আরো গভীরভাবে। রাজা এবং অগণন্তের মধ্যে নীরব সমঝোতা। তারা শহরের দিকে যাত্রা করবে, কিন্তু এবার রাজা শুধু দৃশ্যমান নায়ক নয়, সে গোপন মাস্টারমাইন্ড। হালকা ধোঁয়া আর বৃষ্টির পরবর্তী ঝড়ের শব্দের মধ্যে তারা প্রস্তুতি নিচ্ছে। শুধু রাজা জানে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ধাপ, প্রতিটি বিশ্বাসঘাতকটা এখন তার পরিকল্পনার অংশ।
রাজা পাহাড়ি গ্রাম থেকে শহরের দিকে ফেরার প্রস্তুতি নিচ্ছে। কালো জ্যাকেট, হালকা সিগারেট, এর চোখে একদম আগুন তো পাশেই রাখছে, আর আড়ালে এক রহস্য। রাজা নিজের সাথে ধোয়া পুড়ে মনে মনে বলছে, শহরে তোমরা খেলা শুরু করবে, শত্রুদের ভয় দেখাবে, কিন্তু কেউ চায় না আমি সবকিছু নিয়ন্ত্রণ করছি। বৃষ্টির মতো হালকা বৃষ্টি কালো হুড়োধারী আগমনে রাজার দিকে এগিয়ে আসে। রাজা ধীরে ধীরে তাকিয়ে দেখলো, আগমন তার চেহারায় প্রকাশ করলো। রাজা অবাক হয়ে গেল এবং একটু জুড়েই বলল, তুই এটা কি করলি? কেমন চাল? আগন্তুক ধীরে ধীরে হুট সরায়, নীরবতা, নিঃশ্বাস, তারপর চোখ, সবকিছু পরিচিত। রাজা চমকে গিয়েছে সত্যি। ঋতু, ঋতু মাথা নুইয়ে শুধু চুপচাপ, কেউ কিছু বুঝতে পারছে না। কেন সে এখানে, কেন সে বাঁচালো? রাজা এখনো জানে তার সবচেয়ে বড় ধোঁকা। ঋতু তার জীবন বাঁচিয়েছে, কিন্তু কেন তা এখনো অজানা। শহরে আলো, বৃষ্টি ভেজা রাস্তায়, চারপাশে মানুষ, কিন্তু কেউ জানে না এখানে রাজা এবং ঋতু একসাথে। ঋতু নীরবভাবে বলল, এখন নয়, সময় আসবে, সব জানাবো। রাজা বুঝে যায় কেউ এই মুহূর্তে জানবে না, কিন্তু সে আমার পরিকল্পনার অংশ হবে। রাজা শহরের ভেতরে ঢুকছে, ঋতু তার পাশে, তার চোখে আগুন, কিন্তু মুখে রহস্যময় হাসি। শত্রুদের ডালপালা এখনো ছড়িয়ে আছে। রাজা হালকা হাসি, সিগারেট টেনে বলল, ঋতু, তুই বাঁচিয়েছিস আমাকে, কিন্তু শহর কাঁপবে এখন। শুধু আমি জানি খেলাটা শুরু হয়েছে, এবার কেউ আমাকে থামাতে পারবে না। রাজা শহরে বৃষ্টি ভেজা রাস্তায় ধীরে ধীরে হাঁটছে, ঋতু তার পাশে, চোখে রহস্যময় আগুন। শহরে আলো, রাস্তায় ধুলো, মানুষের ভিড়ে, সব কিছুই তার পরিকল্পনার অংশ মনে হচ্ছে। রাজা নিজের সাথে সিগারেট টানতে টানতে বলছে, শহর এখন আমার, কিন্তু কেউ জানি না আমি যে কৌশলে খেলছি, এবং ঋতু এখন সেই কৌশলের অংশ। রাজা শহরের এক পুরনো গ্যারেজে যায়। ঋতু তার দিকে তাকিয়ে হাসে, কিন্তু চোখে কোনো দয়া নেই। ঋতু মৃদু কণ্ঠে বলল, এবার দেখা যাক কে বেশি চালাকি খেলতে পারে। রাজা বুঝতে পারে ঋতু শুধু জীবিত নেই, সে এখনও খেলোয়াড়, কিন্তু সে এখনও কোনো পদক্ষেপ নেয়নি। রাজা গোপন ক্যামেরা এবং স্ক্যানার দিয়ে শহরের মাফিয়া এবং তাদের বাহিনী পর্যবেক্ষণ করে। ঋতু পাশে বসে হালকা হাসি দিয়ে রাজাকে দেখে। রাজা হাসতে হাসতে শেষ, পাগলের মতো হাসে আর বলে, তুই শুধু বাঁচিয়েছিস আমাকে না, তুই এবারে আমার খেলা আরো জটিল করবে। মাফিয়া নেতা দূরে বিদ্যুৎ চমকাচ্ছে। রাজা জানে এই মিশনে কিছুই পরিকল্পনা ছাড়া হবে না। ঋতু হঠাৎ রাজার দিকে ঘুরে তাকায়, একটু শীতল, নিঃশব্দ হাসি। ঋতু বলল, আমি জানি তুই সব বুঝে যাচ্ছিস, কিন্তু এখনো আমার পুরো উদ্দেশ্য প্রকাশ করা হবে না। রাজা চুপচাপ, সে বুঝতে পারছে ঋতু এখন তার খেলার অংশগ্রহণ করছে, কিন্তু তার আসল প্ল্যান এখনও রহস্যময়। রাজা শহরের শত্রুদের সঙ্গে কৌশলে খেলতে শুরু করে। তিনি দৃশ্যমান হিরো না হলেও গোপন মাস্টারমাইন্ড হিসেবে পুরো শহর তার হাতে। এবার কেউ আমাকে প্রতিদান দিতে পারবে না। ঋতু, জান্নাত, শত্রু সবাই আমার খেলার বিরুদ্ধে। কেউ বুঝতে পারবে না কে সত্যি নিয়ন্ত্রণ করছে। শহরে গোপন আন্ডারগ্রাউন্ড বেডমেন্টস, রাজা ও ঋতু বসে আছে। চারপাশে অন্ধকার, শুধু ঝাপসা লাইট জ্বলছে। রাজা হাতে সিগারেট, মুখে ঠান্ডা হাসি। রাজা গভীর কণ্ঠে বলল, আজ রাতেই শহর বদলাবে, আমাকে হারানোর খেলা আর কেউ খেলবে না। ঋতু নীরব, কিন্তু তার চোখে অদ্ভুত ঝিলিক। সে যেন কিছু জানে না যা এখনও রাজা জানে। শহরে একটি বড় গুদাম ঘর, যেখানে আতিকের লোকজন বিপুল অস্ত্র মজুত করছে। সেই জায়গায় রাজা ও ঋতুর টার্গেট। রাজা কালো কোট পরে ভেজা রাস্তা ধরে হাঁটছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। ঋতু তার পাশে, হাত গ্লাস, 19 পিস্তল, মুখে তীব্র হাসি। ঋতু হালকা স্বরে বলল, যা, এবার যদি তুই ভুল করিস তোর খেলা শেষ। রাজা সিগারেট টেনে শুধু ঠান্ডা হাসলো এবং জবাব দিল, আমার খেলা আমি বানাই, ফুল হওয়ার সুযোগ নাই। হঠাৎ গুদুমের ভিতরে প্রবেশ, সাথে সাথে চারিদিকে থেকে মাফিয়া গুলি ছুড়ে দেয়। শহরের আকাশে আতঙ্কের শব্দ ছড়িয়ে যায়। রাজা সামনে এগিয়ে যায়, গুলি এড়িয়ে, চোখে আগুন। রাজা চিৎকার করে বলে, এই শহর এখন রাজ্য হবে। ঋতু তার পাশ থেকে গুলি চালাচ্ছে, কিন্তু তার চোখে কৌতূহল। সে জানে অন্য কিছুর অপেক্ষায় আছে।
গোলাগুলির মাঝেই রাজা লক্ষ্য করেছে কিছু অস্ত্র ভুলভাল কাজ করছে, লোকজন পাল্টে যাচ্ছে। এমনভাবে তার বিশ্বাস কয়েকজন সেনাও হঠাৎ পিছু হটে যাচ্ছে। রাজা মুহূর্তে বুঝলো কারো হাত আছে ভেতরে, কিন্তু সে কাউকে কিছু প্রকাশ করলো না। অবশেষে যুদ্ধ শেষ হওয়ার পর রাজা রক্তে ভেজা পোশাকে দাঁড়িয়ে, তার পাশে ঋতু, কিন্তু তার চোখে শীতলতা। ঋতু মৃদুস্বরে ঠোঁট হাসি রেখে ঋতু মৃদুস্বরে ঠোঁটে হাসি রেখে বলল, আজ তো বেঁচে গেলি, কিন্তু সবসময় ভাগ্য তোর সাথে থাকবে না। রাজা তার দিকে তাকিয়ে হেসে দিল এবং ঠান্ডা স্বরে বলল, তুই ভুল ভাবতেছিস ঋতু। ভাগ্য না, ভাগ্য আমি নিজেই বানাই। ঋতু একাকী বৃষ্টি ভেজা শহরের রাস্তায় দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত শীতলতা, মুখে অশঙ্কিত হাসি। ঋতু নিজের সাথে নিজে কথা বলছে। আমি তাকে বাঁচিয়েছি, কারণ আমি জানি আমি কখনো রাজাকে শেষ করতে পারবো না, কিন্তু আমি চাই ক্ষমতার টাকা যা একমাত্র সে দিতে পারবে। ঋতুর চোখে অজানা আগুন জ্বলছে, তার অতীত, তার দুঃখ, সবকিছু এখন এই মুহূর্তে গেমের অংশ। ঋতু মন ফিরে যায় তার শৈশবে। তার মা দেহ ব্যবসায় জড়িয়ে পড়েছিল টাকার অভাবে। একদিন একটি রাজনৈতিক নেতা ক্ষমতার জোরে তার মা হত্যা করে। সেদিন থেকে ঋতুর ভিতরে জেগে ওঠে অমুক লোভ, ক্ষমতা এবং টাকা অর্জনের অদ্যম আগ্রহ। আমি আর কখনো কেউ আমাকে ছোট বানাতে পারবে না। এই শহর, এই দেশ আমারই হবে একদিন। ঋতু জানে রাজা কেবল গেমের অংশ নয়, সে রাজাকে বাঁচিয়েছে, কারণ তাকে ছাড়া কোনো অন্য কারোর মাধ্যমে সে এত বড় ক্ষমতা পেতে পারবে না। রাজা, তুই জানিস না, তুই শুধু আমার হাতিয়ার। তুই যা কিছু দিবি আমি গ্রহণ করব। চিটাগাং পুরো বিভাগ আমার আওতায় আসবে। ঋতু চোখের দৃঢ় সংকল্প, তার পরিকল্পনা পরিষ্কার, রাজাকে ব্যবহার করে নিজের ক্ষমতা শীঘ্রই পৌঁছানো। রাজা বৃষ্টি ভেজা রাস্তায় তার পাশে দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারছে ঋতু চোখে শুধুমাত্র প্রেম নয়, কোনো কৌশল রয়েছে, কিন্তু রাজা কোনো ইঙ্গিত প্রকাশ করছে না। রাজা হেসে সিগারেট টানতে টানতে বলল, তুই কি ভাবছিস আমি বুঝতে পারবো না? ভালো খেলা চলো, কিন্তু মনে রাখবি আমার খেলা সবসময় শেষে আমার নিয়ম। ঋতু হালকা হাসি দেয়, কিন্তু সে জানে রাজা কখনো সহজে জিতবে না, তাই তাকে ব্যবহার করবে আরও দক্ষভাবে। ঋতু শহরে নানা রাজনৈতিক এবং অপরাধ সংগঠন নিয়ন্ত্রণের জন্য ধীরে ধীরে পদক্ষেপ নিচ্ছে। চিটাগং তার মূল্য লক্ষ্য। রাজা এখনো বুঝতে পারছে না তার খেলার সঙ্গে এখনো ঋতু একত্রিত খেলছে, কিন্তু তার আসলে উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ঋতু চুপচাপ নিজের মনকে সান্ত্বনা দিল। একদিন শহর আমার হবে, রাজা হোক আমার হাতিয়ার, কিন্তু শেষের বিজয় আমার। ঋতু চুপচাপ রাজার অফিসে প্রবেশ করে, তার চোখে আগুন, হাতে নোটবুক যেখানে সব পরিকল্পনা লেখা। আজকের রাত রাজাকে ফাঁস করব। চিটাগাং এখন শুধু আমার আওতায় আসতে হবে। সে ধীরে ধীরে রাজার ডেস্কের দিকে এগোয়, নজর রাখতে রাজার প্রতিক্রিয়া, মুখে হালকা হাসি। রাজা জানে কেউ তাকে ফাঁস করার চেষ্টা করছে। তার সিগারেট থেকে ধোঁয়া উঠছে, চোখে হালকা ঠান্ডা হাসি। তুই কি ভাবছিস আমি বাবাদের মতো বিশ্বাস করব? এই খেলা শুরু হয়েছে, শেষ হবে আমার নিয়মে। রাজা আগন্তুকের ফোনে একটি মেসেজ পাঠায়। ঋতু রাজার কাছে আসে নোটবুক ছেড়ে দেবে বলে, কিন্তু রাজা হঠাৎ হাসে। রাজা ঠান্ডা স্বরে বলে, তুই জানিস না এই নোটবুকের সব তথ্য আমার হাতে। ঋতু হকচকিয়ে তাকায়। রাজা ঠান্ডা মাথায় সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। শহরের বাইরে আকাশে বজ্রপাত, বিদ্যুৎ ঝলমল করছে। রাজা তার ঘনিষ্ঠ লোকদের ফোন করে, কেউ কেউ শহরের বিভিন্ন প্রান্তে সতর্কতা থাকে। রাজা জানে ঋতু তার পরিকল্পনার বাইরে কিছু করতে পারবে না। তুই ভাবছিস খেলা শুরু করেছিস, আমি সবসময় এক ধাপ এগিয়ে থাকি। ঋতু রিয়েলাইজ করে তার ফাঁদে রাজার চোখে ধোঁয়া ছাড়া কিছু নয়। তার পরিকল্পনা ধীরে ধীরে ব্যর্থ হতে শুরু করছে, কিন্তু সে এখনো হার মানবে না। ঋতু মৃদু হেসে বলে, চলো দেখি কে শেষ হাসি হাসি। রাজা খেলা খেলছে। রাতের অন্ধকারে চিটাগং এর রাজপথ। ঋতু তার দল নিয়ে আসছে, ভালোভাবে সজ্জিত, অস্ত্র এবং তথ্য নিয়ে। ঋতু তার দলকে উদ্দেশ্য করে বলল, আজ রাত চিটাগাং আমাদের হবে। আমরা কেবল শক্তি নয়, কৌশল দেখাবো। রাজা থাকুক, হোক বা না হোক, আজ আমাদের সময়। তার চোখে অদ্ভুত তেজ। দলটি ধীরে ধীরে শহরের বিভিন্ন প্রান্তে অবস্থান নেয়।
ছাদে রাজা দাঁড়িয়ে আছে একা, চারিদিকে অন্ধকার ভিজে গেছে, বৃষ্টির ধরা তার কাঁধে আঘাত করছে। আকাশ হঠাৎ হঠাৎ বিদ্যুৎ ঝলকে যেন দিগন্ত জোড়ার অদৃশ্য তলোয়ারে খেলা চলছে। তার চোখে জমে থাকা ঠান্ডা হাসি দলানো শূন্য করিডোরের প্রতিধ্বনির মতো বাজছিল, যেন সেই হাসি কারুর জন্য নয়, বরং নিজের ভেতরে ছায়াদের উদ্দেশ্যে। দূরে নিচে নিঃশব্দ শহরে ঘুমিয়ে আছে প্রজারা, তারা জানে না এই রাতের বদলে যাবে তাদের ভবিষ্যৎ। রাজা ধীরে ধীরে এক হাতে তুলনের আকাশের দিকে যেন ঝলমলের বিদ্যুতে ডেকে আনছে নিজের কাছে। তারা ফিসফিসানি বৃষ্টির শব্দ ভেদ করে ভেসে এলো। ওটো গালোতে নয়, অন্ধকারে জন্ম নেয় আমার শক্তি, তোদের ভয়ের ঘর। হঠাৎ বজ্রপাতের আকাশে চিল পড়ল ছাদের ধারে। এক মুহূর্তের জন্য চারপাশে আলোকিত হলো। তার ঠান্ডা হাসি আরো গভীর হলো, আর অন্ধকারে যেন তার চারপাশে গাঢ় হয়ে উঠল। তুই ভাবছিস একা আমাকে ফাঁস করতে পারবি? আমি সবসময় এক ধাপে এগিয়ে থাকি। আজকের খেলা গভীর হবে, আর কেউ বুঝতে পারবে না। রাজা তার গ্যাংস্টার বাহিনীকে সঙ্গত দেয় এবং সব অবস্থানে তরকিত করার জন্য। তবে কেউ জানে না ঋতুর মিশন তার চোখের সামনে চলে এসেছে, আর সে শুধু খেলছে। ঋতুর দল চিটাগংসের এর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। তাদের হাতে স্টিক, পিস্তল, স্পট। শহরের সাধারণ মানুষ আশেপাশে রয়েছে, কেউ জানে না এখনো বড় সংকট ঘটতে চলেছে। ঋতু তার দলের উদ্দেশ্যে বলল, চুপচাপ যুদ্ধের নামার আগে নীরব থাকো, আমাদের সাফল্য হবে গোপন। তবে ঋতু বুঝতে পারছে না রাজা সব দেখছে। রাজা গোপন পথ নিয়ে ঋতুর ছায়ার কাছাকাছি চলে আসে। কেউ তাকে চিনবে না, কারণ সে তার আসল পরিচয় লুকিয়েছে। চল দেখি কে শেষ হাসি হাসবে। আমি শুধু দেখছি, আরে এখন সময় হয়ে এসেছে আমার কৌশল চালানোর। রাজা ধীরে ধীরে ঋতুর বাহিনীকে বিভ্রান্ত করে। তার গ্যাংস্টার বাহিনী ভিন্ন দিকে থেকে হঠাৎ উপস্থিত হয়। ঋতু বিভ্রান্ত, কিন্তু বোঝার চেষ্টা করছে কোথায় কোন ফাঁদ আছে। শহরে আলোয়, বৃষ্টির ঝাপসা, বজ্রপাত সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা তৈরি করেছে। কেউ এখনো বুঝতে পারছে না রাজা আসলে কী পরিকল্পনা করছে। ঋতুর বড় মিশন বিপদে, কিন্তু রাজার আসল কৌশল অজানা। ঋতু হৃদয়ে স্পন্দন বাড়ছে, কি হবে কি হবে। আজ রাত সব কিছু পরিবর্তন হবে। চিটাগাং কে দখল করবে, আর রাজা আমি দেখব কে কি করবে। রাতের আধার, বৃষ্টি চলছে, চিটাগংয়ের সংগীত রাস্তা। ঋতু এবং তার বাহিনী পিছু হটছে না, হাতে পিস্তল, স্টিক, স্ক্রক। ঋতু দলকে উদ্দেশ্য করে বলল, আজকে আমাদের সাহস পরীক্ষা হবে। চিটাগাং আমাদের হবে, কোনো পেছনেদেরই ফিরে তাকাবে না। তাদের চোখে লড়াইয়ের আগমন। হঠাৎ চারপাশ থেকে অজানা গ্যাংস্টার বেরিয়ে আসে। ঋতু স্থবিত, কেউ আগে পরিকল্পনা করেছিল যেন। বৃষ্টির মধ্যে বিদ্যুতের ঝলকানি এবং শোরগোল মিশ্রণ। এই কি, এরা কোথা থেকে এসেছে? রাজা দূরে অদৃশ্য, তার চোখে ঠান্ডা হাসি। তিনি জানে ঋতু ফাঁদে পড়েছে। রাজা নিজে নিজে বকছে আর হাঁটছে। আজকে দেখব কে সত্যি চিটাংয়ের নিয়োযোগ্য। আমি শুধু দেখছি, আর প্রয়োজন হলে চুপচাপ নোটে লিখে রাখবো। রাজা নিজের লোকদের সংকেত দেয় ফাঁদ কার্যক্রম করতে, কিন্তু কেউ বুঝবে না রাজা আসলেই পুরো সংঘর্ষ নিয়ন্ত্রণ করছে। ঋতু এবং তার বাহিনী চারদিকে আক্রমণ করছে, কিন্তু প্রতিটি আক্রমণই ফাঁদ। কিছু লোকে অদৃশ্য পথে তার গাইডস করছে, কিন্তু তারা বুঝছে না। ঋতু মৃদু হেসে সাথীদের বলল, কিছু তো ঠিক না, আমি বুঝতে পারছি না কেউ আমাদের ভুল পথে চালাচ্ছে। ঋতু চুপচাপ পরিস্থিতি মাপছে, চেষ্টা করছে, বের হওয়ার পথ খুঁজছে। হঠাৎ অজানা একটি ব্যক্তি হঠাৎ করে উপস্থিত হয়। তার গতি অত্যন্ত দ্রুত। সে ঋতুর হামলার হাত থেকে রাজার জন্য ফাঁদ বন্ধ করে দেয়। ঋতু চমকে গিয়ে বলল, কে এই? রাজার পক্ষে কেউ হঠাৎ সব বিপদ থেকে তাকে রক্ষা করে। তবে রাজা চুপচাপ, কোনো কোনো মুহূর্তে শুধু ঠান্ডা হাসি। কেউ বুঝতে পারছে না এই ফাঁদ কি সত্যিই রাজার পরিকল্পনার অংশ, নাকি অন্য কেউ আছে। ঋতু এখনো বুঝতে পারে না, হাড়ে হাড়ে টের পাচ্ছে রাজা এবং তার মাস্টারমাইন্ডের খেলা খুব গভীর। বৃষ্টির মধ্যে চিটাগং এর রাস্তা যেন যুদ্ধক্ষেত্র। বিদ্যুতের ঝলকানি, গ্যাংস্টারের ছদ্মবেশ, চুপচাপ পরিকল্পনা সব মিলে এক রহস্যময় পরিবেশ। ঋতু বুঝে গেছে হারা ছাড়া আর কোনো উপায় নেই। সে তার মনের জিদ পুষে রাখা এবং মনে মনে বলতে থাকে, আজকে আমি হারছি, কিন্তু মনে রাখো রাজা চিটাগাংয়ের নিয়ন্ত্রণ আমরাই হব। আমি রাজ করব।
রাতের অন্ধকারে চিটাগংয়ের ধুলোময় রাস্তা। ঋতু তার দল নিয়ে হালকা আহত অবস্থায় পিছনে হেঁটে যাচ্ছে। কিভাবে সম্ভব সব কিছু ঠিক যেমন রাজা চাইছে তেমনই হচ্ছে। ঋতুর প্রতিটি পদক্ষেপ যেন তার চেস খেলোয়াড়ের অংশ। ঋতুর চোখে হতাশ আর অস্বীকারিত্ব ছাপ। প্রথমবার সে বুঝতে পারল রাজা শুধু একজন গ্যাংস্টার নয়, সে আসলে মাস্টারমাইন্ড। একটা উঁচু বিল্ডিংয়ের ছাদে থেকে রাজা তাদের দিকে তাকাচ্ছে। তারা কিভাবে পালাচ্ছে। বৃষ্টি তার কাঁধে পড়ছে কিন্তু সে একটুও ভিজছে না। চোখে ঠান্ডা হাসি, মুখে কৃষ্ণময় দৃষ্টি। রাজা হাসতে হাসতে তার পাশে থাকা লোকটাকে বলল, এবারে দেখা যায় ঋতুর ঝলক, কিন্তু সে এখনো চুপচাপ। খেলা চলবে আর আমি সব নিয়ন্ত্রণে রাখবো। রাজা ধীরে ধীরে সিগারেট টেনে নেয়। এক হাসি, রিপিট, একটু হাসি, একটু চুপচাপ, সবই যেন এক অভিনয়। ঋতু জানে যদি সে রাজার বাইরে কিছু করতে চায় ফল ভয়ঙ্কর হবে। জান্নাতও চুপচাপ, কিন্তু তার চোখে সন্দেহ। ঋতু জান্নাতকে বলল, আমরা যতই পরিকল্পনা করি সে এক ধাপ এগিয়ে। আমরা কখনো সত্যিকারের নিয়ন্ত্রণে নেই। জান্নাত নীরব, কেবল চোখের ইশারায় ঋতুকে বলল, ঠিক বলেছিস, আমরা শুধু একটি খেলার পিস। রাজা দৌড়ে ছাদ থেকে নেমে আসে। কোমরে কভার পয়েন্ট, পিস্তল রেখে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যায়, কিন্তু কোনো আক্রমণ করে না। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি, সবাই এমনভাবে সাজানো যেন ঋতু নিজেই বোঝে সে হাঁটতে চলেছে। রাজাকে দেখে সবাই থামে। সে ধীরে ঠান্ডা স্বরে বলে, তোমরা যতই পরিকল্পনা করো আমি সবসময় এক ধাপ এগিয়ে থাকি, চুপচাপ থাকি, আর এটাই আমার খেলা। ঋতু হৃদয় বিদ্ধ হয়। সে বুঝতে পারে যে কোন সময় রাজা তাকে পরাজিত করতে পারবে আর কোনো বাহিনী তাকে রক্ষা করতে পারবে না। ঋতু চুপচাপ হেসে অবশেষে স্বীকার করে, এই খেলায় একমাত্র রাজার নিয়ন্ত্রণে। বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, চুপচাপ রাত, সব মিলিয়ে একটি রহস্যময় উত্তেজনা তৈরি করেছে। কারণ এখনও বোঝা যাচ্ছে না রাজা আসলে আর কি পরিকল্পনা করছে। আর বোঝা গেলে যে রাজা দেখায় সে আসলে হিরো নয়, সে মাস্টার মাইন্ড, আর বাকিরা শুধু তার খেলার পিস। ঋতু রাজার সামনে হাঁটছে, কথা বলছে, কিন্তু তার চোখে সতর্কতা। ঋতু হাসতে হাসতে বলল, রাজা, আজকে আমরা একসাথে বিজয়ী হব, চিটাগাং আমাদেরই হবে। রাজা ধীরে ধীরে সিগারেট টেনে নেয়, চোখে ঠান্ডা হাসি। সে জানে ঋতু অভিনয়ে তাকে, রিপিট, সে জানে ঋতু অভিনয় তার ফাঁদে ফেলা যাবে। রাজা কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু চোখে দৃষ্টি। প্রতিটি হালকা শব্দ, প্রতিটি মৃদু হাসি, সবই ঋতু মনোবল পরীক্ষা করছে। রাজা নীরবভাবে নিজের মনে ছন্দ আঁটে। হ্যাঁ ঋতু, তুমি নিজেই আমার খেলার অংশ। যতই পরিকল্পনা করো আমি আগেই বুঝে যাই। ঋতু চুপচাপ, মনে মনে বুঝে গেছে রাজা তার চিন্তা পর্যবেক্ষণ জানে। ঋতু ধীরে ধীরে রাজার সঙ্গে অভিনয় চালিয়ে যায়। জান্নাতও পাশে, তার চোখে খেলার বিভ্রান্তি, কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ, প্রতিটা কথা সবই রাজার ফাঁদে ফেলে দিচ্ছে। ঋতুও মনে মনে ছন্দ আঁটে। আমি ভাবছিলাম আমি চালাক, কিন্তু সে সব বুঝেছে। আমার প্রতি পদক্ষেপের হিসাব সে রাখছে। ঋতু বুঝতে পারে যে যতই অভিনয় করছে রাজা তার কাছে এক ধাপ এগিয়ে। সে নিজের পরিকল্পনা হারাতে শুরু করেছে, আর রাজা শুধু শুধু ধীরে ধীরে খেলা দেখছে। রাজা মৃদু হাসি দিয়ে আবারও বলল, ঋতু, তুমি চেষ্টা করো, কিন্তু মনে রেখো এই খেলা আমার নিয়ন্ত্রণ। আমি যা বলবো তাই হবে এটাতে। এটা নিয়ে নিশ্চয়ই কোনো সংকোচ নেই। বৃষ্টি টপটপ করে জানালা দিয়ে বিদ্যুতের ঝলকানি আলো ছড়াচ্ছে। ফাঁদে আরও গভীর হচ্ছে। কেউ ভাবতে পারে না ঋতুকে জিতবে নাকি রাজা পুরো খেলা শেষ করে দিবে। রাজার তোর চোখে ঠান্ডা হাসি, চুপচাপ উপস্থিতি, সবাই রহস্যময় উত্তেজনা তৈরি করছে। ঋতু ভেবেছে সব পরিকল্পনা সে নিজে নিয়ন্ত্রণে রাখবে, কিন্তু রাজা সে এমন মাস্টারমাইন্ড, সে নিজেই ঋতুকে ফাঁদে ফেললো। সকাল সকাল নরম আলোয় চিটাগংসের রাস্তা পড়েছে। ঋতু তার অফিসে বসে আছে, মনে মনে ভাবছে শুধু কাল রাতের ঘটনা তাকে কাঁপিয়ে দিয়েছে। সে বুঝতে পেরেছে রাজা তার শুধু একজন হিরো নয়, মাস্টার মাইন্ড। ঋতু যতই পরিকল্পনা করে রাজা সব জেনে যায়, কিন্তু কিভাবে? তাহলে কি নিজেদের মধ্যে কেউ একজন? না না, তা কিভাবে? সবাই তো বিশ্বাস, কিন্তু এই মাফিয়া জগতে তো বিশ্বাস বলতে কিছু নেই। ঋতু কি সত্যিই তাকে প্রতিদান দিতে পারবে? চিটাগাংয়ের গুরুত্বপূর্ণ এলাকায় ঋতু এখন বড় মিশন শুরু করার পরিকল্পনা করছে, কিন্তু তার পদক্ষেপ ধীরে ধীরে ফাঁদে ফেলে দিচ্ছে। রাজা দৃঢ়, একটি ছাদের উপর দাঁড়িয়ে চুপচাপ সবকিছু দেখছে। সিগারেটের ধোঁয়া বৃষ্টির সঙ্গে মিশে যায়। রাজার চোখে ঠান্ডা হাসি, একটা ছোট সংকেত, আর শহরে বিভিন্ন প্রান্তে তার লোকেরা সতর্ক হয়ে যায়।
ঋতু তার বাহিনী নিয়ে চিটাগংয়ের একটি গুরুত্বপূর্ণ ভবনের দিকে যাচ্ছে। সে জানে একটা বড় সুযোগ, কিন্তু রাজা ধীরে ধীরে তার চারপাশে ফাঁদ সাজাচ্ছে। ঋতু তার দলের সাথে কিছু পরামর্শ করলো। আজ আমরা শহরের নিয়ন্ত্রণ নেব, প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে, কেউ পিছনে তাকাবে না। বৃষ্টি টপটপ করছে, বিদ্যুতের ঝলকাচ্ছে। শহরে মানুষ কিছু বুঝতে পারছে না। হঠাৎ ঋতুর বাহিনী লক্ষ্য করে সন্ধানে কিছু লোক অদৃশ্যভাবে তাদের পথ আটকাচ্ছে। ঋতু বুঝতে চেষ্টা করছে কোথায় সমস্যা, কিন্তু প্রতিটি পদক্ষেপ রাজার মাস্টারমাইন্ডের পরিকল্পনার অংশ। ঋতু ফোনে একটা মেসেজ আসে। ঋতু, তুমি কতই না পরিকল্পনা করেছো, কিন্তু তুমি নিজের তৈরি ফাঁদে পড়েছো। এবার দেখবে কে সত্যি চিটাংয়ের নিয়ন্ত্রণ করে। ঋতু মেসেজটা পড়ে চুপচাপ, চোখে হালকা আতঙ্ক, কিন্তু সে মানসিকভাবে প্রস্তুত। এখনো আশা হারায়নি। বজ্র রিপিট বৃষ্টি, বজ্রপাত, শহরে আলো, সব মিলে রহস্যময় উত্তেজনা তৈরি করেছে। কেউ জানে না ঋতু কি আসলে রাজাকে পরাজিত করতে পারবে, নাকি রাজা পুরো খেলা শেষ করে দিবে। রাজার ঠান্ডা হাসি, চুপচাপ উপস্থিতি এবং ফাঁদ সবাই রহস্যময়ের উত্তেজনা তৈরি করছে। আজ দেখবে কে শেষ হাসি আসবে। ঋতু, জান্নাত, শত্রু সবাই আমার খেলার বিরুদ্ধে। রাতের অন্ধকারে বৃষ্টি টপটপ করছে। চিটাগংয়ের সন্নিকটে ঋতু তার বাহিনী একটি নির্ধারিত ভবনে প্রবেশ করে। প্রথমে মনে হয় সব ঠিকঠাক চলছে। ঋতু সবাইকে বলল, আমরা এখন নিয়ন্ত্রণে, চুপচাপ এগিয়ে চলো, কেউ হঠাৎ কোনো পদক্ষেপ পিছনে তাকাবে না। কিন্তু প্রতিটি পদক্ষেপে ফাঁদে ধাক্কা লাগে। প্রতিটি গলি, প্রতিটি দরজা এমনভাবে সাজানো যে ঋতু বুঝতে পারে না কোথায় নিরাপদ। উঁচু বিল্ডিংয়ের ছাদে থেকে রাজা সব দেখছে, চুপচাপ, ঠান্ডা হাসি, চোখে রহস্য। একটি ছোট সংকেত, আর তার গ্যাংস্টার বাহিনী অদৃশ্যভাবে ঋতুর ফাঁদে কার্যক্রম হচ্ছে। ঋতু, তুমি নিজের খেলায় নিজে ফাঁদে ফেলছো। এখন দেখবে কে সত্যি চিটাগ্যাংয়ের নিয়ন্ত্রণ পাবে। আমি শুধু দেখছি আর প্রয়োজন হলে পরিস্থিতি ঠিক করছি। হঠাৎ ঋতুর বাহিনী লক্ষ্য করে কিছু লোক তাদের পথ আটকাচ্ছে। ঋতু বোঝার চেষ্টা করছে কোথায় সমস্যা, কিন্তু প্রতিটি আক্রমণই ফাঁদ। ঋতুর চোখে আতঙ্ক, কিন্তু সে মানসিকভাবে স্থির থাকার চেষ্টা করে। বৃষ্টি ভেজা রাত। ঋতু তার বাহিনীর সঙ্গে একটি ভাঙাচোরা ভবনের ভিতরে বসে। সে বুঝে গেছে রাজা এত বড় মাস্টারমাইন্ড যে সরাসরি লড়াই করা অসম্ভব। এখন ঋতুর একমাত্র উপায় অভিনয় চালিয়ে যাওয়া, রাজাকে বিশ্বাস করা, আর বাইরে থেকে সব নিয়ন্ত্রণে খেলা দেখাতে থাকা। রিপিট বাইরে থেকে সব নিয়ন্ত্রণে খেলা দেখতে থাকা। ঋতুর চোখে হতাশ, কিন্তু মানসিক শক্তি ধরে রাখার চেষ্টা। রাতের অন্ধকার, চিটাগংয়ের ভাঙাচুরো গলি। ঋতু বুঝছে ধীরে ধীরে চলতে রাজার ফাঁদে থেকে বের হওয়া কঠিন। সে হঠাৎ একটি অপ্রশিদিত মুভ নেয়, পুরো বাহিনীকে বিভ্রান্ত করে ভিন্ন পথে পরিচালিত করে। ঋতু তার টিমকে অ্যালার্ট করে। সবাই লক্ষ্য করো, আজকে আমরা অন্য পথে যাব। চুপচাপ, যত দ্রুত সম্ভব সাহসী পদক্ষেপ নাও। আমাদের মূল লক্ষ্য এখনো অপরিবর্তিত। তার চোখে জ্বলন্ত আগুন, হৃদয়ের ধৈর্য আর কৌশল একসাথে। ঋতু এবং তার বাহিনী ভিন্ন পথে চলে, মনে করছে তারা ফাঁদ থেকে মুক্ত, কিন্তু রাজার অজানা পরিকল্পনা তাদের আরও গভীরে ফাঁদে নিয়ে আসে। প্রত্যেকটি গলি, প্রত্যেকটি কোণ সবাই এমনভাবে সাজানো যে ঋতুই নিজেই হতবাক। রাজা ধীরে ধীরে নিজেকে প্রকাশ না করে শুধু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। ঋতু ক্রমশ বোঝে তার অপ্রশিক্ষিত মুভও ঠিকভাবে ফাঁদ ভাঙতে পারছে না। শহরে আলো, ছায়া, ফাঁদে হঠাৎ বিদ্যুতের ঝলকানি, সব মিলিয়ে রহস্যময় উত্তেজনা। ঋতুর কৌশল কার্যকর হচ্ছে না, রাজা সব কিছু নিয়ন্ত্রণে। এখন দেখার বিষয় ঋতু কি আবার কোনো পরিকল্পনা করবে, নাকি সম্পূর্ণ ফাঁদে আটকে যাবে। রাজা সব বুঝে গেছে, এখন শুধু ধীরে ধীরে চুপচাপ বাঁচার চেষ্টা। গভীর রাত। ঋতু তার বাহিনী নিয়ে একটি নিঃশব্দ সভা করছে। সে জানে আর কোনো ভুলের সুযোগ নেই। এবার আমাদের শেষ চেষ্টা, ধীরে ধীরে সাবধানে, প্রতিটি পদক্ষেপ হিসাব অনুযায়ী। ফাঁদের বাইরে বের হওয়া একমাত্র সুযোগ এটাই। ঋতু চোখে দৃঢ় সংকল্পন, মনোমালিন্য আর সাহসের মিশ্রণ। বৃষ্টির পরিবর্তে এবার চিলচিলে রোদ। শহরে আলো প্রতিটি কণায় রহস্যময় করে তোলে। রাজা ধীরে ধীরে তার মাইন্ড গেমস প্রকাশ করতে শুরু করে। এবার ফাঁদ শুধু কৌশল নয়, এটি পুরো খেলার নিয়ন্ত্রণ। ঋতু বুঝতে পারে সে আর কোনো সরাসরি লড়াই করতে পারবে না। ঋতু শেষ চেষ্টা করছে, কিন্তু রাজা তার প্রত্যেকটি পদক্ষেপ কৌশলভাবে প্রবাহিত করছে। শহরের আলো, ছায়া, ফাঁদ সব মিলিয়ে উত্তেজনা সর্বোচ্চ স্বরে। রাতের অন্ধকারে বৃষ্টি নেই, তবে বাতাসের
স্পনিং ঋতু তার বাহিনী নিয়ে নতুন কৌশল নিয়ে শেষবারের চেষ্টা। আজকে আমরা সব ঝুঁকি নেব, ধাপে ধাপে এগিয়ে যাব। আমরা শেষবার ফাঁদে ভাঙতে যাচ্ছি। সকলে সম্মতি দিল এবং এগিয়ে গেল। ঋতুর চোখে আগুন, হৃদয়ের ধৈর্য এবং সাহসের শক্তি। রাজা রাজা একটি উঁচু বিল্ডিং এর ছাদ থেকে অবশ্যভাবে সব কিছু পর্যবেক্ষণ করছে। ঠান্ডা হাসি, চোখে আগুন, সিগারেটের ধোঁয়া বাতাসে মিলছে। তার পা একেবারে না হেলান, কিন্তু মানসিক উপস্থিতি সমস্ত পরিবেশের আতঙ্কিত করছে। ঋতু এবং তার বাহিনী গোপনে গলি দিয়ে এগোতে শুরু করে। প্রত্যেকটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্তে দেয়ার টেনিংস। হঠাৎ রাজার অদৃশ্য বাহিনী সামনে আসে। ফাঁদ আরো গভীর। রাজা ধীরে ধীরে নিচে নামে, চোখে ঠান্ডা আগুন, মুখে ধীরে ধীরে হাসি। তার শব্দ ঠান্ডা, মারাত্মক এবং নির্ভয়। রাজা শান্তভাবে ধীরে ধীরে ঋতুর পাশে এসে দাঁড়ায়। এইভাবে একা পেয়ে রাজা ঋতুকে ছেড়ে দিচ্ছে কেন? রাজা শান্তভাবে বলল, কিন্তু তুমি যতই চেষ্টা করো, আমি সবই দেখতে পারছি। প্রতিটা প্ল্যান, প্রতিটা মুভমেন্ট তোমার ভিতরে খেলা। আমি আগের থেকে জানতাম। শহর, বাহিনী, মানুষ সবই আমার কন্ট্রোলে। তুমি শুধু আমার খেলার পিস। তার চোখে ঠান্ডা হাসি ধীরে ধীরে সিগারেট টেনে নেয় এবং পুরো পরিবেশ এক ধরনের আতঙ্ক ছড়ায়। ঋতু বুঝতে পারে আর কোনো সরাসরি পদক্ষেপ তাকে সাহায্য করবে না। রাজা প্রতিটি ফাঁদ, প্রতিটি সম্ভব মোভ নিয়ন্ত্রণ করছে। আধার রাত, বাতাসে ধোঁয়া, শহরে আলো অন্ধকারের সাথে মিলেছে। রাজা একটু উঁচু বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে। বৃষ্টি নেই, কিন্তু বাতাসের এক অদ্ভুত ভয়ঙ্কর শক্তি। তার পা একেবারে না হেলানো, চোখে ঠান্ডা আগুন, মুখে এক ধীরে ধীরে হাসি। শহর, মানুষ, বাহিনী সবই আমার খেলা। ঋতু, জান্নাত, তুমি ভাবছো তুমি নিজে খেলছো, কিন্তু প্রকৃত খেলোয়াড় আমি। শেষ হাসি হাসবই আমি। ঋতু, জান্নাত, জয় এবং বাহিনী চিটাগং থেকে বের হয়ে ঢাকার গভীর রাতে পৌঁছায়। শহরে আলোকিত, কিন্তু রাজার খেলা এখনো তাদের ছায়ায়। প্রতিটি গলি, প্রতিটি অন্ধকারের কোণ, সবাই ফাঁদে পরিণত হয়েছে। ঋতু দলকে সাবধান করে, এবার আমাদের নতুন শহরে ধীরে ধীরে চলতে হবে। কেউ হঠাৎ কোনো পদক্ষেপ নেবে না। রাজা সব বুঝেছে। আমরা কিছুদিনের জন্য আমাকে পদক্ষেপ স্টপ রাখতে হবে। কিন্তু রাজা আমাদের ছেড়ে দিল কেন? হ্যাঁ ঋতু, আমরা ওই একটাই প্রশ্ন, সে আমাদের ছেড়ে দিল কেন? সে চাইলেই খেলা শেষ করতে পারতো। এটাই তো তার স্টাইল। আমি তার সম্পর্কে ভালো জানি। সে খেলতে নয়, খেলাতে পছন্দ করে। তবে তার চেয়ে ভয়ঙ্কর আর কেউ নেই, এটা কিন্তু মাথায় রেখো। জান্নাত ও জয় চুপচাপ, প্রতিটি শব্দের মধ্যে ভয় আর সতর্কতা। ঋতু একটি ভয়ঙ্কর প্ল্যান তৈরি করলো, এবং যেটাই কার্যকর কিছুদিনের মধ্যে হতে চলেছে। অপেক্ষা আর রহস্য, কেউ আরও পিছু ছাড়ছে না। এরই কয়েকদিন পর ঋতু দল গাজীপুরে একটি পুরনো কারখানায় পৌঁছায়। প্রতিটি কোণা, প্রতিটি দরজা ফাঁদে পরিণত। ঋতু বুঝতে পারে আর কোনো সরাসরি পদক্ষেপ কাজ করবে না। তারা অন্য শহরে এসেছে, এটাও রাজার শহর গাজীপুর, কিন্তু সে সব দেখছে। প্রত্যেকটা পদক্ষেপ তার জন্য ভয়ঙ্কর। জান্নাত কাঁপছে, জয়ও শক্তভাবে বন্দুক ধরে। শহরের আলো, ছায়া, বাতাস সব মিলে স্পনিং সর্বোচ্চ। রাজা গাজীপুরের ফাঁদ নিয়ন্ত্রণ করছে। অদৃশ্যভাবে বাহিনী, ঋতু এবং তার দল প্রতিটি পদক্ষেপ ঘিরে ফেলে। প্রতিটি গলি, প্রতিটি সর্বত্র পথ, সবই রাজার মাইন্ডস গেম। অন্ধকার ভবন থেকে হঠাৎ ধোঁয়া বের হয়। ঋতু এবং তার বাহিনী বিস্মিত। এক অচেনা মুখ, যে আগে দেখা যায়নি। সে এই ব্যক্তি কার পক্ষে এবং তার উদ্দেশ্যে কি? এটা কে? আগন্ত শুধু ধীরে ধীরে হাসে, নিশ্চুপভাবে বুঝিয়ে দেয় খেলা আরও জটিল হবে। অন্ধকার গলি, ঋতু, জান্নাত, জয় এবং বাহিনী পুরো একটি গুদামে অবস্থান করেছে। তাদের চোখে আতঙ্ক, কিন্তু মন দৃঢ়। কিন্তু মনও দৃঢ়। জান্নাত সাহস ধরে রাখে, জয় বন্দুক শক্ত করে রেডি করে বিপদ দেখলেই গুলি চালাবে। সবাই জানে এই ফাঁদে এক ভুল পদক্ষেপ মানে মৃত্যু। অনেকক্ষণ অপেক্ষার পর কোনো বিপদের সম্মুখীন না হয় ঋতু তাদের প্ল্যান অনুসারে ধীরে ধীরে গুদাম থেকে বের হচ্ছে। প্রতিটি গলি, প্রতিটি দরজা বিপদ পরিণত। জান্নাত কাঁপছে, জয় সতর্ক, কিন্তু সবাই ঋতুর নির্দেশে। রাজা আগেই গুদামের চারপাশে তার অদৃশ্য বাহিনী সাজিয়েছিল। প্রতিটি পদক্ষেপ ঋতুর দলের উপর চাপ। তাদের মনে হয় তারা নতুন
প্ল্যানে এগোচ্ছে, কিন্তু বাস্তবে প্রতিটি মুভ রাজার পরিকল্পনার অংশ। হঠাৎ গুদমের একটি দরজা খুলে অজানা ধোঁয়া বের হয়। ঋতু এবং তার বাহিনী বিস্মিত, কেউ সাহায্য করবে, কিন্তু এটি রাজার নতুন গেমের অংশ। ঢাকার অন্ধকার, গলি, কুয়াশা ছাড়ানো, বাতাসে ঝকঝকে উত্তেজনা। ঋতু, জান্নাত, জয় এবং নতুন মাফিয়া পুরনো একটি কারখানায় অবস্থান করছে। তাদের চোখে আগুন, বুক ভরে সাহস, সবকিছু প্রস্তুতি রাজাকে শেষ করার পরিকল্পনা। জান্নাত ঠান্ডা মাথায় অস্ত্র ধরে, জয় প্রস্তুতি নিয়ে দাঁড়ায়। নতুন মাফিয়া আরও উত্তেজিত, সবাই জানে এবার লড়াইয়ের জীবনের জন্য। এবার লড়াই জীবনের জন্য। কারখানার দরজা ভেঙে ঋতু এবং তার দল ঢুকে পড়ে। বন্দুকের শব্দ, ছায়ার খেলা, পদক্ষেপের ক্রাশ, সব মিলিয়ে উত্তেজনা। সর্বোচ্চ ঋতু চিৎকার করে, এবার শেষ। রাজা দেখো, আমরা এসেছি। রাজার গ্যাংস্টার বাহিনী ধীরে ধীরে চারপাশে অবস্থান নেয়। হঠাৎ রাজার কণ্ঠ ও ঠান্ডা মারাত্মক পুরো কারখানা স্তব্ধ করে। রাজা ধীরে ধীরে ঠান্ডা হাসি দিয়ে বলে, ঋতু, তুমি কি ভাবছো তুমি আসল খেলাড়ি? ভুল। আমি সব জানি। প্রতিটা প্ল্যান, প্রতিটা মুভমেন্ট আমার গেমের অংশ। শহরের মানুষ, ফাদের সবাই আমার আন্ডারে। ঋতু রাজার কথায় পাত্তা দিল না। ঋতুর চোখে ইশারায় তার লোকজন ঝাঁপিয়ে পড়ে রাজার বাহিনীর উপর। লম্বা লড়াই, বন্দুকের শব্দ, স্টিক আর স্পনের আঘাতে। ঋতু দলকে নিয়ে এগোচ্ছে। রাজা শান্ত, ধীরে ধীরে প্রত্যেকটি আক্রমণ প্রতিহত করছে। জান্নাত চিৎকার করে বলে, আসো, আমরা একসাথে তাকে শেষ করব। রাজা ঠান্ডা মাথায় মারাত্মক হাসি দিয়ে বলে, চেষ্টা করো, কিছু মনে করো না। আমি কখনো সরাসরি লড়াই হেরে যাই না। শেষ হাসি হাসবই আমি। লড়াই জড়ালে হয়। রাজা ঠান্ডা গেমে এক ধাপ এগিয়ে। ঋতু চতুর্ধ্বংসের উপরে প্রভাব ফেলে। ঋতুর দল আক্রমণ করছে, জান্নাত এবং জয় ঝাঁপাচ্ছে। নতুন মাফিয়া ঘিরে ধরেছে। রাজা ধীরে ধীরে তাদের সামনে দাঁড়ায়, চোখে ঠান্ডা আগুন। রাজা ধীরে ধীরে মারাত্মক স্বরে, তোমরা ভাবছো আমাকে শেষ করতে পারবে? ভুল। আমি সবকিছু আগের থেকে দেখেছি। তোমাদের প্রতিটা প্ল্যান, প্রতিটা পরিকল্পনা সব আমার হাতে। শহর, বাহিনী, মানুষ সব আমার। আমি শুধুমাত্র হেসে থাকি এবং দেখছি কে কি করতে পারো তোমরা। প্রতিটি ডায়লগে তার ঠান্ডা ক্ষমতা, মারাত্মক আতঙ্ক এবং মাস্টারমাইন্ড গেমের প্রকাশ পায়। হঠাৎ রুমের মধ্যে ধোঁয়া ছড়ায়। ঋতু, জান্নাত, জয় সবাই বিভ্রান্ত। রাজা উধাও। রাজার লোকেরা সব মাটিতে লুটিয়ে পড়েছে। কারুর বুকে, কারুর বা মাথায় গুলি লেগেছে। মনে হচ্ছে স্পয়েন্ট ব্যবহার করা হয়েছে দূর থেকে, কিন্তু কে করলো এমন কাজ? আর রাজা বা কোথায়? ঋতু বুঝে উঠতে পারছে না। জান্নাত, জয় এবং অন্যরা কানাঘুষো করছে। অচেনা আগন্তুক এসে কি তাহলে রাজাকে বাঁচিয়ে নিয়ে গেছে? আগের বার রাজার ঋতু বাঁচিয়েছিল, কিন্তু এবার তাকে কে বাঁচালো? নাকি সবটাই রাজার প্ল্যান? রহস্য আর রহস্য। কিছুদিন পর ঢাকায় আসে একটি শক্তিশালী মাফিয়া, লেডি অ্যানেলা। বাংলাদেশের অন্য প্রদেশের প্রভাবশালী মাফিয়া লেডি। তার কণ্ঠে শক্তি, উপস্থিতি শৈল এবং ঠান্ডা চোখে সব মিলিয়ে সব ভয়ঙ্করতা। রাস্তা আসছে, সেফ ভাবেই আছে। নতুন আগমনের অ্যানেলের রাস্তা অফিস রুমে সমানই বসে আছে। এতক্ষণে হলো কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙে মেয়েটি বলল, রাজা, তোমার খ্যাতি শুনেছি। তোমার শক্তি, বুদ্ধি, ঠান্ডা মাথা সব আমাকে মোহিত করেছে। আমি তোমার সাথে থাকবো। একসাথে আমরা এই শহর আর দেশের রাজত্ব দখল করব। কথাটা বলে অ্যানেল তার হাতটা রাজার দিকে বাড়িয়ে দিল। রাজা কিছু বলল না, শুধু মুচকে হাসলো। এই হাসির মানেই হচ্ছে রাজা রাজি। অ্যানেলের আগমনে শহরে গলি সবই নতুন শক্তি এবং সম্ভাবনার কেন্দ্রে পরিণত হয়। রাজা ও অ্যানেল ধীরে ধীরে একে অপরের বুঝতে শুরু করে। এবার রাজা খেলা আরও শক্তিশালী, কারণ তিনি একা নয়। অ্যানেল তার ক্ষমতায় এবং প্রভাব দিয়ে রাজা পরিকল্পনায় যোগ দিচ্ছে। রাজা ঠান্ডা মাথায় মারাত্মক হাসি দিয়ে অ্যানেলকে বলল, তোমার শক্তি এবং বুদ্ধি আমাকে আরো এগিয়ে নিয়ে দিচ্ছে। এই শহর, এই গেম সব আমাদের কন্ট্রোলে। শেষ হাসি হাসবই আমার। তুমি চিন্তা করো না রাজা, আমি তোমার পাশে আছি। রাজা উঠে দাঁড়ায়, সিগারেটের শেষ পর্যায়ে লাস্ট টান দিয়ে পকেটে হাত গুজে স্টাইল নিয়ে বলল, মানুষ ভাবে আমি শুধু রেগে মারি, কিন্তু না, আমি ঠান্ডা মাথায় কবর খুঁড়ি। আমার শরীরে রক্ত ঝরে না, আমি সময় মতো পাইয়ে নিই।
যে নাম একবার আমার তালিকায় আসে তার নিঃশ্বাস আমার অনুমতি অনুযায়ী চলে। আইন আইন আমি লিখি, ভয় ভয় আমি বিক্রি করি। তুমি যদি আমার সাথে চুক্তি ভঙ্গ করো, মনে রেখো মৃত্যুর দাম আগে মিটিয়ে রেখেছো। রাজা দেরি করলো না, বাইক স্টার্ট দেয়। অ্যানিল হেসে ধীরে ধীরে আক্রমণ ও মাইন্ডস গেমের পরিকল্পনায় অংশ নেওয়ার চেষ্টা করলো। সে ফোন বের করে কাউকে কল দিল এবং রাজার চোখের আড়ালে অচেনা আগমনের সাথে কথা শেষ করলো। তাদের মিলে তৈরি হচ্ছে সত্যি মাস্টারমাইন্ড গেম। ঢাকার সবচেয়ে ব্যস্ত ঢাকার সবচেয়ে ব্যস্ত স্কয়ারের রাত। সাদা কালো এবং লাল রঙের গ্যাংস্টার ড্রেস সাজানো রাজার বাহিনী। রাজার পাশে দাঁড়িয়ে অ্যানেল তার স্টাইল লেডি কিং পোশাকে ঠান্ডা চোখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রাজা ঠান্ডা হাসি গম্ভীর স্বরে বলল, শহর এই রাত তোমাদের জন্য। আমরা শুধু এসেছি, কিন্তু দেখবে কে সেই শক্তিশালী। শহর, মানুষ, পুলিশ, নেতা সবাই আমার গেমের অংশ। গলি ভরে মানুষ, আতঙ্ক, বিস্ময় এবং উৎসাহ। রাজনৈতিক নেতা গোপনে ছায়ায় দাঁড়িয়ে এই দৃশ্য প্রভাব দেখছে। পুলিশও সতর্কতা, কিন্তু তারা জানে না কার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। ধীরে ধীরে সাধারণ মানুষের চোখে বড় করে দেখাচ্ছে। ঋতু, জান্নাত, জয় সবাই দূরে কিন্তু নজর রাখছে। পুলিশ ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অ্যানিল ঠান্ডা মস্তিষ্কে হাসে আর বলল, রাজা, আমরা একসাথে এবং শহর আমাদের নিয়ন্ত্রণে। যারা আমাদের পথে বাধা দিবে তারা শুধু ধ্বংস হবে। পিস্তলের বুলেট একটাও মিস যাবে না। রাজা ধীরে ধীরে স্টেপ বাড়ায়। প্রতিটি পদক্ষেপে মানুষ আতঙ্কিত। হঠাৎ পুলিশ ঘিরে ধরে চারপাশ থেকে। রাজা তাও মুচকে হাসে, কিন্তু প্ল্যানের বিপরীতে কাজ হচ্ছে। পুলিশ তো থাকার কথা ছিল না, 20-25 জন, কিন্তু আশেপাশে বিল্ডিং থেকে কিভাবে পুলিশ রাফায়েল তাক করে আছে? তাহলে প্ল্যান লিক হয়ে গেছে, কিন্তু কে লিক করেছে? রাজা কিছুটা টেনশন। অ্যানেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঋতু ও তার দল আশেপাশে, কিন্তু সরাসরি না। পুলিশ কর্মকর্তা চিৎকার করে বলল, রাজা, তুমি গ্রেপ্তার। পুলিশ তোমার আশপাশ ঘিরে ফেলেছে। আর লোকদের বলো পিস্তল ফেলে একসাথে জড়ো হাতে। রাজা ঠান্ডাভাবে হাসলো এবং ধীরে ধীরে পুলিশের দিকে তাকালো। মুখে মুচকি হাসি, চোখে ঠান্ডা আগুন, সিগারেট হাতে, ঠান্ডা মাথায় ডায়লগ। ধীরে মারাত্মক স্বরে বলল, গ্রেপ্তার? তোমরা ভাবছো আমি শেষ হয়ে যাব? ভুল। আমি সবই দেখেছি, সবই বিশ্লেষণ করেছি। মানুষ, শহর, নেতা, পুলিশ সবাই আমার গেমের অংশ। তুমি আমাকে এই জায়গায় আটকে রাখতে পারবে, কিন্তু মনে রেখো খেলা এখনো শেষ হয়নি। নাও, আমাকে গ্রেপ্তার করো, কিন্তু এটা ভেবো না তুমি চেয়েছো বলে আমি গ্রেপ্তার হয়েছি। বরং মজার বিষয় হচ্ছে এটাই যে আমি চেয়েছি বলে তুমি আমাকে ধরতে পেরেছো। পুলিশ বিস্মিত, মানুষ হতবাক, রাজনৈতিক নেতা আতঙ্কিত। সবাই বুঝতে পারছে রাজা শুধু ঠান্ডা মাথার খেলোয়াড়। ধীরে ধীরে স্পোর্টিং বৃদ্ধি। পুলিশ তাকে গ্রেপ্তার করে, কিন্তু রাজার মাস্টারমাইন্ড সব সময় সতর্কিত। ধীরে ধীরে মানুষ, পুলিশ এবং রাজনৈতিক নেতারা বুঝছে রাজার আটকানো মানে তার খেলায় শুধু অংশ নেওয়া। রাজা মুস্কি হাসি, ঠান্ডা কথাবার্তা এবং অ্যানেলের উপস্থিতি সব মিলিয়ে সাসপেন্স তৈরি করে খেলায়। রাজা পুলিশ স্টেশনের সেল, চুপচাপ পাশে অ্যানেল ঠান্ডা চোখে সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। থানার বাকি আসামিরা রাজাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে আছে। রাজা একবার পানি চেয়েছি পান করার জন্য, কিন্তু স্টিং তাকে পানি দেয়নি। রাজা হাসে, কিছু বলে না। সঠিক সময়ের অপেক্ষা। হঠাৎ মাঠে দেখা যায় মুখ্যমন্ত্রী মেহরাজ সাহেবের কালো কার গাড়ি দাঁড়িয়ে, সাথে সিকিউরিটি। হঠাৎ এই সময় তিনি নিজে থানায়। বিষয়টা ভাবিয়ে তুলছে সবাইকে। সব পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ বিস্মিত। মুখ্যমন্ত্রী মেহরাব এসে স্টার্নির কাছ থেকে চাবিটা নিয়ে লক খুলে রাজার সামনাসামনি হলো এবং গম্ভীর স্বরে বলল, রাজা, তোমার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলবো। চলো বের হই। পুলিশ অবাক, কিছু বলতে পারে না। রাজা ধীরে ধীরে দাঁড়ায়, স্টাইলিশ ভাবে হাসে, ঠান্ডা চোখে সিগারেট হাতে সে ধীরে ধীরে থানার মাঠে আসে। সিগারেটে ধীরে ধীরে মুখে টেনে ঠান্ডা হাসি।
মাঠের বাতাসে তার শক্তি ছড়িয়ে পড়ে। হঠাৎ শত শত কালো গাড়ি মাঠে প্রবেশ করে, প্রতিটি গাড়ি গ্যাংস্টারে নামছে, সবার হাতে AK-47। মাঠে আতঙ্ক, বিস্ময়, সব চোখে শুধু একদিকে, রাজার দিকে। অ্যানিল ঠান্ডাভাবে হাসলো, রাজার পাশে দাঁড়িয়ে বলল, রাজা, এবার পুরো মাঠ তোমার নিয়ন্ত্রণে। পুলিশ অফিসার রাজার দিকে তাকায়। এই এক মুহূর্তে চুপচাপ সবকিছু, কেউ কিছু বলছে না। রাজা ধীরে ধীরে এগিয়ে আসে অফিসারের দিকে এবং মুচকে হেসে বলে, বলেছিলাম তোকে হাত করা, এই লোহা দিয়ে কি আমার হাত বাঁধবি? তুই আইন পড়েছিস, আমি শহরের রক্ত পড়েছি। তোর ফাইলের ভেতর কেস আছে, কিন্তু আমার চোখে তোর মৃত্যু লেখা আছে। তুই ভাবছিস জেলে ঢুকলে আমি শেষ? ভুল করছিস অফিসার। জেলের ভিতরে খাবার দেয় সরকার, কিন্তু শাসন করি আমি। তুই ঘুমাস ডিউটি শেষে, আমি তখন এই শহরে ঘুম কাড়ি। তোর ব্যাজে আলোতে ঝলমল করে, আর আমার নাম শুনলে অন্ধকারের কুকুরও চুপ হয়ে যায়। মনে রাখিস, আইন কাগজে চলে, কিন্তু ভয় চলে রক্তে। আর এই শহরের মানুষ রক্তের নামটাই শুধু একটাই বাঁচে, আমার রাজা, আমি রাজা। পুলিশ অফিসার থরথর করে কাঁপছে, গলা দিয়ে কথা বের হচ্ছে না। তাও সে বলল, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মাফ? শোন, তুই ব্যাজ লাগিয়ে ঘুরিস, আর আমি শহরে ঘুরে বেড়াই। তোর হাতে আইন আছে, আমার হাতে ভয়। তুই জেলে ঢুকাতে পারিস, কিন্তু মনে রাখিস, জেলের ভিতরে আমি রাজ করি। আইন মানুষ বানায়, আর মানুষকে আমি বানাই। তুই যদি একটা গুলি চালাস, আমার লোকজন কয়েক শত লাশ ফেলবে। পুলিশ অফিসার, তুই শুধু শৃঙ্খলা মানিস, আর আমি মৃত্যুর নিয়ম লিখি। পুলিশ অফিসার ভয়ে তার কাছে আসে, ধীরে ধীরে রাজার পায়ে পড়ে। মাঠে আতঙ্কের হাওয়া, সবার স্পন্দ, সব গ্যাংস্টার একসাথে মাথা নিম্ন করে রাজাকে সম্মান জানায়। মাঠের প্রতিটি জায়গায় রাজার গেম, ঠান্ডা শক্তি এবং মাস্টারমাইন্ডের ক্ষমতা স্পষ্ট। মুখ্যমন্ত্রী মেহেরা সাহেব রাজাকে নিরাপত্তা বাইরে নিয়ে আসে। মাঠে গ্যাংস্টার সম্মান করছে, পুলিশ আতঙ্কিত, সাধারণ মানুষ বিস্ফোরিত। রাজার ঠান্ডা হাসি, মারাত্মক ডায়লগ, সব মিলিয়ে সাসপেন্স সর্বোচ্চ পর্যায়ে। রাজা পুলিশের হাত থেকে মুক্তি পাওয়ার পর অ্যানিলকে সঙ্গে নিয়ে শহরের গোপন কন্ট্রোল রুমে যায়। স্ক্রিন শহরের প্রতিটি গলি, রাস্তাঘাট, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং মাফিয়ার অবস্থান স্পষ্ট। এবারে খেলার শেষ দিকে, শহর, মানুষ, গলি সবই আমার। ঋতু, জান্নাত, জয়। তোমরা ভাবছো তোমরা চালাক, ভুল। শেষ হাসবো আমি। এবার দেখবে কে বাঁচবে আর কে ধ্বংস হবে। অ্যানিল ঠান্ডা চোখে রাজাকে সমর্থন করছে, ধীরে ধীরে ফাঁদ সাজাচ্ছে। রাজা এবং অ্যানিল ধীরে ধীরে ফাইনাল ফাঁদ চালু করে। শহরে আলো, সিসিটিভি, পুলিশ, মাফিয়াদের অবস্থান, সবই মাস্টারমাইন্ডের পরিণত। ঋতুর পদক্ষেপ একে একে বিশ্লেষিত এবং ফাঁদে আটকা পড়ছে। ঋতু, জান্নাত, জয় এবং নতুন মাফিয়া ফাঁদে আটক। শহরে প্রতিটি গলি, প্রতিটি আক্রমণ, সবাই রাজার নিয়ন্ত্রণে। কে বাঁচবে, কে হারবে, কে জিতবে বোঝা যাচ্ছে না। রাজা এবং অ্যানিলা শহরের প্রতিটি সিস্টেম ব্যবহার করে গেম সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। ঋতু, জান্নাত, জয় সবাই বিভ্রান্ত, কোথায় পালাবে বুঝতে পারছে না। ঋতু এবং তার দল ফাঁদে আটক পড়ে। ধীরে ধীরে তাদের অস্ত্র ও খেলা ধ্বংস হতে থাকে। সবাই বুঝতে পারে রাজাকে আর কোনোভাবে হারানো সম্ভব নয়। সামনে রাজা দাঁড়িয়ে স্টাইল করে সিগারেট টানছে। ঋতু চিৎকার করে বলল, আমরা শেষ। রাজা মৃদু হেসে বলল, হ্যাঁ, তুমি চেষ্টা করেছিলে, কিন্তু শহর, মানুষ, খেলা সবই আমার। শেষ হাসাবো আমি। রাজা চলে যায়, সাথে অ্যানেলাও। তারা একাকী একটি ছায়াযুক্ত ভবনের ছাদে। শহরে আলো দূরে ঝলমল করছে, আকাশে নক্ষত্র, হালকা বাতাস, সব মিলিয়ে রোমান্টিক মুহূর্ত। রাজা মৃদু হাসি, চোখে প্রেম। হাতে হাত রেখে রাজা বলল, আমি কখনো তোমায় ছেড়ে যাব না। তুমি আমার পাশে থাকলে পৃথিবীর কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না। অ্যানিল হালকা হাসি এবং চোখে উষ্ণতা নিয়ে বলল, রাজা, আমি জানি আমরা একসাথে। এবার আর কোনো শত্রু আমাদের বিভ্রান্ত করতে পারবে না। আমি তোমাকে চাই। তুমি কি জানো, পুরো শহর তোমাকে ভয় পায়, কিন্তু আমি তোমাকে ভয় পাই না।
ভয় পেও না, কারণ ভয় মানুষকে দুর্বল করে। আর আমি চাই তুমি আমার সেই শক্তি হও। অ্যানিল রাজার কাছে এসে কোলে বসলো। রাজার ঠোঁট থেকে সিগারেট ফেলে নিজের নরম ঠোঁট বসালো। মুহূর্তের মধ্যে রাজা চুম্বন করলো। অ্যানিলা এইবার আঙুল দিয়ে রাজার ঠোঁটে খেলা করতে করতে বলল, শক্তি শক্তি তো আমার ভিতরেও আছে, তুমি শুধু আগুনটা জ্বালিয়ে দাও। রাজা অ্যানিলাকে চুল ধরে কাছে টেনে নেয় এবং বলে, আগুন আমি জ্বালাই, আর সেই তুমি আগুনে আমার পুরো পৃথিবী পুড়িয়ে দাও। মৃত্যু যদি আসে, আমি চাই সেটা আমাদের দুজনকে একসাথে খুঁজে পাক, কারণ আলাদা হয়ে বেঁচে থাকার চেয়ে একসাথে মরে যাওয়া অনেক সুন্দর। রাজা অ্যানিলার কপালে চুমু দিয়ে বলল, শপথ, আমি যদি মরিও, তোমাকে ছাড়া কোনো বুড়ি আমার বুকে ভেদ করতেও পারবে না। দুজন মিলিত হয় নিজেদের ভালোবাসায় এবং ঋতু তার দল পালিয়ে যায় এবং মাঝপথে পুলিশের হাতে ধরা পড়ে। রাজা এবং অ্যানেলা পুরো শহরের নিয়ন্ত্রণ। রাজা ঠান্ডা মাথায় দর্শক, পুলিশ, রাজনৈতিক নেতা সবাইকে দেখায় তার বিজয়। রাজা জিতেছে এবং তার শাসন শুরু হয়েছে। ঢাকার রাতটা অন্যরকম ভারী। শহরের আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। রাজধানীর অভিজাত এলাকায় একটা গোপন অট্টালিকা, যেখানে আজ গোপনে বৈঠক বসেছে। বাইরে শত শত কালো গাড়ি, কালো পোশাকের গার্ডদের হাতে ভারী অস্ত্র। সবার নজরে ছিল একাধিক রাজা। সে আজ ভিন্ন রূপে এসেছে, কালো স্যুট, চোখে হালকা সানগ্লাস, হাতে সিগারেট। চারপাশে যত ভিড়, তবুও রাজা অদ্ভুত শান্ত, যেন সে জানে এই ঘরে ঢোকার আগেই খেলার সব চাল সে সাজিয়ে রেখেছে। অ্যানেল তার পাশে দাঁড়ানো, লাল রঙের সিল্কের পোশাকে গ্যাংস্টার কুইন, চোখে আগুন কিন্তু ঠোঁটে হালকা হাসি। তাদের দুজনের এন্ট্রি ছিল সিনেমার মতো। সবাই উঠতে বাধ্য হলো, যেন সমস্ত প্রবেশ করেছে। হঠাৎ দরজা বন্ধ হলো। ভেতরে মুখোমুখি হলো পুলিশ কর্মকর্তা, কিছু রাজনৈতিক নেতা আর ব্যবসায়ী মাফিয়া। পুলিশ অফিসার টেবিলে হাত মেরে বলল, রাজা, আজকে তুই আর কোনো চাল চালতে পারবি না, তোর জন্য দেশের মাটিতে জায়গা নেই। রাজা ধীরে ধীরে সিগারেটের ধোঁয়া ছাড়লো, তারপর ঠান্ডা গলায় বলল, দেশকে যারা টাকা দালালি করে বিক্রি করে, তারা এখন দেশপ্রেমের কথা বলে? শোনো, আমি রাজা, আমি কারো দয়ে চলি না, কারো দয়ে বাঁচি না। আমি বাঁচি আমার নিজের নিয়মে। ঘরটা কেঁপে উঠল। কেউ চিৎকার করলো, তুই শুধু গ্যাংস্টার। রাজা আবার মুচকি হাসলো। না, আমি গ্যাংস্টার না, আমি ছায়া। ছায়া কাকে বলে জানো? সূর্য থাকলে যেমন ছায়া তৈরি হয়, তেমনি তোমাদের মতো ভুয়া শক্তি থাকলেও আমার মতো ছায়ার জন্ম হয়। আর ছায়াকে কেউ মুছে ফেলতেও যায় না। অ্যানেলা তখন টেবিলের হাত রেখে দাঁড়ালো, তার কণ্ঠ যেন ছুরির মতো ধারালো। আজ থেকে রাজা আর আমি একসাথে খেলবো, আর এই খেলাটা শেষ হবে রক্তে। বৈঠক ভেঙে গেল। কেউ কেউ বেরিয়ে গেল ভয়ে, কেউ থাকলো ষড়যন্ত্রে। রাজা আর অ্যানেলা যখন গাড়িতে উঠলো, বাইরে হাজার মানুষের জড়ো হয়ে রাজাকে দেখে স্লোগান দিতে লাগলো। হঠাৎ সেই মুহূর্তে পুলিশের অভিযান, চারপাশে ঘিরে ফেলা হলো। রাজাকে হাতকড়া পরানো হলো, কিন্তু আশ্চর্য, রাজা শুধু মাথা নিচু করে মুচকে হাসলো। কেউ বুঝলো না কেন। তার ঠোঁট থেকে ধীরে ধীরে বের হলো এক ডায়লগ, চাল তোরা চাল, খেলাটা আমি যখন হারি তখনই জিতি। ঢাকা স্টেনাল কারাগারের লোহার গেটে ধীরে ধীরে বন্ধ হলো। রাজার হাতে শক্ত করে হাতকড়া, চারপাশে অস্ত্রধারা পুলিশ। সংবাদনের মাত্র ক্যামেরা ফ্ল্যাশ, রাজার ছবি ছড়িয়ে পড়ল সারা দেশে। ঢাকার কুখ্যাত মাফিয়া রাজা গ্রেপ্তার। জনগণের চমকে গেল, কেউ বিশ্বাস করলো না, কেউ উল্লাসে ফেটে পড়ল। কিন্তু রাজা, তার ঠোঁটে আগের মতো সেই ঠান্ডা হাসি। কারাগারের ভেতরে এক পুলিশ অফিসারের বিদ্রোহ করে বলল, তুই রাজা নাকি ভিখারি? এখানে তোকে শিয়াল কুকুরের মতো শুয়ে রাখবো। খেলায় তোর রীতি ঘটলো। রাজা ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে আগুন, গলায় বরফের মতো শব্দ। আমাকে যারা হারাতে চায় তারা চায় না আমি কখনো খেলোয়াড় হই না, আমি সবসময় খেলার নিয়ম বানাই। অফিসার স্তব্ধ, তার শরীর কেঁপে উঠল। এ যেন মৃত্যুদণ্ডের আগে শীতল বাতাস। এদিকে বাইরে অ্যানিলা ও ঋতু আলাদা আলাদা ফ্রন্টে কাজ করছে। অ্যানিলা সাংবাদিক আর জনতার কাছে রাজার পক্ষে সাপোর্ট তৈরি করেছে। ঋতু আবার গোপনে নতুন মাফিয়া গোষ্ঠীর সাথে হাত মেলাচ্ছে। রাজনীতিবিদ মেহরাব সাহেব, মুখ্যমন্ত্রী, পুলিশ সেবককে ফোন দিলেন।
রাজাকে বেশি কষ্ট দিস না। সে যদি পড়ে যায় তোরাও পড়ে যাবি। মনে রাখিস, রাজা শুধু একটা নাম না, সে এক সাম্রাজ্যের প্রতীক। কারাগারের অন্ধকারে সেল রাজা একা বসে। হঠাৎ বাইরে বজ্রপাত বৃষ্টির শব্দ। রাজা ফিসফিস করে বলল, বৃষ্টি নামলে নদী ভরে যায়। আজ আমায় যদি বন্দি করো, কাল শহর ভেসে যাবে আমার নামে। তখন এক রহস্যময় ব্যক্তি দেখা দিল কারাগারের দরজায়, মুখে স্কার্ফ, হাতে নকল আইডি কার্ড। সে নিঃশব্দে রাজার কক্ষে ঢুকে গেল। রাজা তার দিকে তাকিয়ে মুচকে হাসলো। অবশেষে এলে, আমি জানতাম। কিন্তু কে এই রহস্যময় আগন্তুক? অ্যানেলা, ঋতু, নাকি নতুন কোনো চরিত্র? সেলভর্তি অন্ধকারে উত্তরটা তখন ঢাকা। কারাগারের ভেতরে রাত 12টার পর সারা কারাগার ঘুমে ঢলে পড়েছে, কিন্তু রাজার সেলের সামনে এক অদ্ভুত নীরবতা। ছেলের তালা নিঃশব্দে খুলে গেল। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক কালো কোট পরা মানুষ, চোখে গাঢ় কালো সানগ্লাস, মধ্যরাতেও হাতে ধরা একটা পুরনো সিলভার লাইটার, যেটা খটখট করে বাজিয়ে সে দাঁড়িয়ে রইল। রাজা শান্ত দৃষ্টিতে তাকালো, তারপর ঠোঁটে সিগারেট চাপলো। তুই অবশেষে এলি। আমি ভেবেছিলাম কবে আসবি। লোকটা মুচকে হাসলো। আমায় চিনতে পেরেছ? রাজা ধোয়ার রিং ছাড়লো আর বলল, চিনার দরকার হয় না। যারা ছায়াতে খেলে তাদের পরিচয় আমি আগের থেকে টের পাই। তুই সেই খেলোয়াড় যে সবাইকে চালাচ্ছে। লোকটা এবার নাম বলল। আমার নাম কাইসার, মানুষটাকে শ্যাডো কিং। আমি ছায়ার রাজত্ব করি। তোকে মুক্ত করতে আসিনি রাজা, বরং হাত মেলাতে এসেছি। রাজা হেসে উঠল, কিন্তু চোখে আগুন। হাত মেলাতে হলে আগের থেকেই জানতে হয় তুই খেলতে এসেছিস নাকি খেলায় হারতে। কাইসার এগিয়ে এলো, কোটের ভেতর থেকে একটা কাগজ বের করলো। এই কাগজে বাংলাদেশের 4টা শহরের নাম লেখা, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল। কাইসার বলল, এই 4টা শহর আমি চাই। এর বাইরে তোর যা খুশি রাজত্ব কর। রাজা হালকা হেসে সিগারেট ছুঁড়ে দিল মেঝেতে। আগুনের ফুলকণি ছড়িয়ে পড়ল। তারপর বলল, আমি রাজা, আমার শহর আমি বেছে নেই না। আমার নামেই শহরগুলো নিজেরাই নত হয়ে পড়ে। কাইসারের চোয়াল শক্ত হয়ে গেল। দুজনের চোখে চোখে দুজনের মাস্টার মাইন্ড, দুজনের রাজত্বের খেলোয়াড়। রাজাকে নিয়ে কারাগারের ছায়াময় করিডোর দিয়ে এগিয়ে যাচ্ছে কাইসার। বাইরে তখন ভোরের আলো ফোটেনি, কেবল আকাশে বজ্রের ঝলকানি। কাইসার নরম গলায় বলল, রাজা, তোর নাম আমি বহুদিন ধরে শুনছি। তুই যদি আমার সাথে হাত মেলাস, পুরো বাংলাদেশ আমরা ভাগ করে নিতে পারবো। তোকে কেউ ছুতে পারবে না। রাজা মুস্কি হেসে সিগারেট ধরালো। তুই কি জানিস, ভাগ করা মানে দুর্বলতা। আমি আমার খেলায় একাই খেলি, তবুও আমার পাশে হাজারো সৈনিক দাঁড়ায়, কিন্তু তাদের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি না আপাতত। কাইসার মুখে তৃপ্তির হাসি। এটাই সে চাইছিল, রাজাকে বিশ্বাস করানো। ভোরের আলোয় রাজা এবং কাইসার বেরিয়ে গেল। রাজা আর কাইসার একসাথে এক ভয়ঙ্কর মিশনে নামলো। ঢাকার পুরনো গাবতলী এলাকায় এক অত্যাধুনিক অস্ত্র পাচারের সিস্টেমকেটের গোপন গুদাম ছিল। রাজা ও কাইসারের দল মিলে পুরো গুদাম ধ্বংস করে দিল। সেখানে রাজা ঠান্ডা মাথায় ডায়লগ সবার শরীর কাঁপিয়ে দিল। শক্তি কাগজে কলমে মাপা যায় না। শক্তি মানে কারো শ্বাস আগে বন্ধ হয়ে যাবে। সেই রাস্তায় পুলিশ, সাংবাদিক, সাধারণ মানুষ সবাই ভাবলো রাজা আর কাইসার মিলে নতুন এক জোট গড়ছে। এমনকি অ্যানেলাও একটু বিভ্রান্ত হয়ে পড়ল, রাজার আসল প্ল্যান কি। কিন্তু ভিতরে ভিতরে কাইসার আলাদা গেম খেলছে। সে গোপনে জয়ের সাথে যোগাযোগ শুরু করলো, টাকা আর ক্ষমতার লোভ দেখালো। আরেকদিকে জান্নাতের সাথেও কথা বলে তাকে রাজা থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করছিল। কাইসারের কথা কানে বাজলো। রাজা মানুষ না, সে এক ছায়া। ছায়াকে মারতে হলে আলো নিভাতে হয়, আর সেই আলো আমি নিভিয়ে দিব। কাইসারের কথায় সবাই একটা দৃঢ় বিশ্বাস পেল। ঢাকার আশেপাশে অন্ধকার, বৃষ্টি পড়ছে টুপটাপ করে। রাজা দাঁড়িয়ে আছে পুরোনো এক কারখানার ছাদে, তার হাতে সিগারেট, চোখে সেই অচেনা ঠান্ডা দৃষ্টি। হঠাৎ কাইসার তার পাশে এসে দাঁড়ালো, কালো কোট, চোখে সানগ্লাস, ঠোঁটে কুটিল হাসি। আমাদের নাম এখন খবরের শিরোনাম, পুলিশের হাতেও আমরা অদৃশ্য। তুই আর আমি অদম্য জুটি। রাজা মুস্কি হেসে বলল, উত্তম জুটি। আমি তো শুধু আমার খেলাই খেলছি, তুইও খেলা দেখছিস, কে আগে হার মানে।
কায়সার একটু চমকালো। রাজা সবসময় এমনভাবে কথা বলে যেন তার মাথার ভিতরে অন্য একটা খেলা চলছে। কিছুদিন পর ঢাকার বাইরে গাজীপুর এক নির্জন গুদামে রাজা আর কায়সারের যৌথ মিশন। অস্ত্র, ডলার, গোপন নথি সব পুড়িয়ে দিল তারা। চারপাশে আগুনের লেহিয়ান শিখা। সবার চোখে তারা সত্যিই বন্ধু। এমনকি এলিনা ও রাজাকে একবার জিজ্ঞেস করেছিল, রাজা, আমি তোকে চিনি, তুই কাউকে এত কাছাকাছি আনিস না। কায়সারকে কেন আসছিস পাশে? রাজা শুধু ধোঁয়া ছেড়ে বলেছিল, প্রতিটি ছায়াকে নিজের সামনে রাখলে আলোকে স্পষ্ট দেখা যায় না। এলিনা কিছুই বুঝতে পারল না, কিন্তু তার চোখে সেই রহস্যময় হাসি আটকে রইল। ভিতরে খেলা। কায়সার গোপনে জয়ের সাথে দেখা করলো। জয় ছিল রাজার পুরনো বন্ধু, কিন্তু লোভী। কায়সার ঠান্ডা স্বরে অফার দিল, রাজাকে তুই সবচেয়ে ভালো চিনিস, তার সব দুর্বলতা, সব গোপন জায়গা আমি সব চাই। তুই আমার পাশে থাক, আমি তোকে রাজ্যের অর্ধেক দেব। জয়ের চোখ চকচক করে উঠল। তার মাথায় টাকা আর ক্ষমতার লোভ কাজ করলো। অন্যদিকে জান্নাতের কাছেও কায়সার আর বলল, রাজা তোকে ভালোবাসে না, তুই শুধু তার খেলায় একটা মোহর। আমি চাইলে তোকে রানী বানাতে পারি। সবাই কায়সারের কথায় রাজি। বিপক্ষে চলে যায় এবং রাজার গোপনে এবং দুর্বল পয়েন্টগুলো কায়সারকে বলে দেয়। রাজা একাই খেলে যাচ্ছে, কিন্তু এদিকে রাজা সব কিছু বুঝতে পারছিল। জয়ের ফোনে শিক্ষণ পরিবর্তন, জান্নাতের চোখে দৃষ্টি, কায়সারের অস্বাভাবিক নীরবতা, সবই রাজার নজরে ধরা পড়ছিল। তবুই সে চুপ, ঠান্ডা মাথায় খেলাটা উপভোগ করছে। রাজা আয়নার সামনে দাঁড়িয়ে এদিকে নিজের প্রতিচ্ছবি বলল, যতটা গভীরে ছায়া ততটাই কাছে থাকে আলো। ওরা সবাই ভাবছে আমায় ঘিরে ফেলেছে, অথচ আমি তো নিজেও চাই ওরা আমায় ঘিরে ফেলুক। তারপর আয়নার দিকে তাকিয়ে সেই ভয়ঙ্কর হাসি যেটা শুধু রাজার মুখে মানায়। ঢাকার রাত, বজ্র চমকাচ্ছে। কায়সার, জয় আর জান্নাত তারা গোপনে রাজার পতনের ফাঁদ পেতে রেখেছে, কিন্তু রাজা সেখানে দাঁড়িয়ে সিগারেট ধরিয়ে শুধু ফিসফিস করলো, এবারে খেলা শুরু হোক। ঢাকার উপকণ্ঠে এক পুরনো সিনেমা হল, বছরের পর বছর বন্ধ। দেয়ালে ঝুলে থাকা ছেঁড়া পোস্টার, ভাঙা সিট, ছাদ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই জায়গায় এখন কায়সার, জয় আর জান্নাত গোপন আস্তানা। রাজাকে সেখানে ডাকলো কায়সার, কারণ নাকি একটা বড় ডিল, কোটি কোটি টাকার লেনদেন হবে। রাজা আসলো একা, কালো কোট, ভেতরে সাদা শার্ট, গলায় হালকা চেন, চোখে অদ্ভুত স্থিরতা। সে ঢুকলো হলে। চারপাশে 20-25 জন বন্দুকধারী, সবাই তাক করে রেখেছে রাজার দিকে। কায়সার হাসতে হাসতে বলল, শেষমেশ তুইও আসলি রাজা, ভাবছিলাম তুই পালাবি। রাজা সিগারেট ধরিয়ে, খেলাতে যখন নেমেছি তখন পালাই কে? ফাঁদে পা দিতেই তো আসলাম। সবাই অবাক, এমন পরিস্থিতি কে এভাবে বলে। জান্নাত এগিয়ে এলো। সে রাজার চোখের দিকে তাকিয়ে বলল, রাজা, তুই বুঝতে পারছিস না, তুই আর কিছুই না। কায়সারের সাথে হাত মিলিয়ে আমরা তোকে নামিয়ে আনবো। এবার রাজত্ব শেষ। রাজা এক চুমুক টানলো, তারপর শান্ত গলায় বলল, তুই এখনো বুঝলি না জান্নাত, রাজাকে নামানো যায় না, রাজাকে নামানোর চেষ্টা করে মানুষ নামিয়ে আনে। হঠাৎ জয় সামনে এলো, তার হাতে বন্দুক। রাজাকে লক্ষ্য করে তাক করলো। জয় চোখ লাল করে বলল, তুই আমায় ভাই ভাবছিস, বন্ধু ভাবছিস, অথচ সব সময় আমায় ব্যবহার করেছিস। আজ আমি তোকে শেষ করব। রাজা ঠোঁট বাঁকালো, একটু হাসি চাপা দিয়ে বলল, ব্যবহার করেছিলাম বলছিস? জয়, আমি কারোর সাথে বন্ধুত্ব করি না, আমি শুধু চাল দিই। তুই ছিলি আমার বোর্ডের গুটি। এই ডায়লগে পুরো হলো স্তব্ধ। সবার বুকের ভেতরটা একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গেম শুরু। কায়সার হাত তুলে ইশারা করলো, সব বন্দুক রাজার দিকে। হেলের ভেতরে বজ্রপাতের মতো শব্দ, ফায়ার। তখন রাজা হালকা হেসে চোখ বন্ধ করলো। মনে হলো সে বুলেট খাওয়ার জন্য তৈরি, কিন্তু গুলিগুলোর শব্দ ধুলোয় উড়ে গেল। রাজা পড়ে রইল সোজা হয়ে, কারণ বুলেটগুলো বোতা, খালি আওয়াজ করার জন্যই সাজানো। কায়সার চমকে উঠল। জয় আর জান্নাতও একে অপরের দিকে তাকালো। রাজা ধীরে ধীরে সিগারেট ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল,
খেলাটা তোদের মনে হচ্ছিল তোরাই খেলছিস, অথচ আমি তোদের চালের ভিতরে আগের থেকে চাল বসিয়ে রেখেছিলাম। তোরা যখন আমার দিকে বন্দুক তাক করেছিলি তখনই তোরা আমার বোর্ডে ফেসে গেছিস। তার ঠোঁটে শীতল হাসি। হলের সবাই হকচকিয়ে গেল। বন্দুকে কেন কাজ করলো না? কাইসার চেঁচিয়ে উঠল। এটা কিভাবে হলো? আমাদের বন্দুক ফায়ার করছে না কেন? রাজা ঠান্ডা মাথায় সিগারেটের ধোঁয়া ছাড়লো, তারপর ধীরে ধীরে বলল, তোরা জানিস না, আগের রাতে আমি তোদের অস্ত্রের ডিলারের সাথে একটু দেখা করেছিলাম। টাকা দিয়ে নয়, ভয় দিয়ে। আর ভয় তো সবচেয়ে কারেন্সি। আমি ওকে বলে দিয়েছিলাম আজ রাতে বুলেটের সব ভোট হবে। তোরা ক্লিক করলে শব্দ হবে, কিন্তু গুলি বের হবে না। সবার মুখ শুকিয়ে গেল। জান্নাতের চিৎকার, মানে তুমি সব জানতে এসেছো? তাহলে কেন এসেছো একা? কেন ফাঁদে পা দিয়েছিলে? রাজা হাঁটতে হাঁটতে সামনে এলো। প্রতিটি পা ফেলার শব্দে মনে হলো যেন দেয়াল কেঁপে উঠেছে। তার চোখে অদ্ভুত জলজলে দৃষ্টি, যেন কেউ যদি চোখ রাখে তবে নিজের ভেতরকার অন্ধকার দেখে ফেলবে। কারণ আমি শুধু খেলি না, আমি বোর্ডটা বানাই। তোরা যখন ভেবেছিলি আমাকে শেষ করে দিবি, তখন আমি তোদের ব্যবহার করেছিলাম, আর আমার আসল উদ্দেশ্যের জন্য। রাজা থেমে চারপাশে তাকালো। চারিদিকে যেন সময় থেমে গেছে। তারপর গলা নামিয়ে ঠান্ডা স্বরে বলল, আজকে এই সিনেমা হলের বাইরে হাজারো মানুষ জড়ো হয়ে আছে। তারা ভাবছে রাজাকে হত্যা করা হয়েছে, কিন্তু রাজা তোদেরকে দিয়ে শুধু একটা জিনিসই প্রমাণ করলো, এই শহর রাজাকে নামানোর চেষ্টা করলে শহরে রাজাকে ঢাল হয়ে দাঁড়ায়। ঠিক তখন হলের বাইরে শোরগোল। বজ্রের মতো একসাথে গর্জে উঠল হাজার মানুষের কণ্ঠ, রাজা রাজা রাজা। জয়ের হাত কাঁপছে। রিপিট। জয়ের হাত কাঁপতে শুরু করলো। তার চোখে ভয়ের সাথে সাথে অনুতাপ। বন্দুক মাটিতে পড়ে গেল কট করে শব্দ করে। মানে আমরা শুধু খেলনা ছিলাম? তুমি আমাদের হাত দিয়েই নিজের সিংহাসন মজবুত করেছ। রাজা ধীরে ধীরে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ জয়ের বুকের ভেতর ধকনি ধকনি বাড়তে লাগলো। রাজা মুচকি হেসে জয়ের কাঁধে হাত রাখলো। তুই ছিলি আমার প্রিয় গুটি, কিন্তু বোর্ডের রাজা সবসময় একটাই হয়। নীরবতা যেন বাতাসও ভারী হয়ে এলো। জান্নাত হকচকিয়ে পেছাতে চাইল, কিন্তু পা যেন মাটিতে আটকে গেল। কায়সারের ঠোঁট শুকিয়ে কাঠ। রাজা সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে আগুনের ঝলক, ঠোঁটে ঠান্ডা বিদ্রুপের হাসি। আমি শত্রু নই, আমি বন্ধু নই, আমি সেই ঝড় যেটা কেউ কিনতে পারে না আর কেউ ঠেলে দিতেও পারে না। তোরা রাজাকে শেষ করার চেষ্টা করিস, কিন্তু ভুলে যাস না, রাজাকে শেষ করার আগে রাজা তোদেরকে নিজের খেলায় শেষ করে দেবে। রিপিট। তিনি থামলেন, তারপর আস্তে যোগ করলেন, যতবার মানুষ আমাকে মাটিতে ফেলতে চেয়েছে ততবারই আমি নতুন নামে নতুন রূপে ফিরে এসেছি। আমি শুধু এক ব্যক্তি না, আমি এক অভ্যাস, এক ভয়, এক ইতিহাস। রাজাকে কেউ হত্যা করতে পারে না, তাদের জন্মের প্রতিটা বীরত্বের ভিতরে। হলের বাতি একসাথে মিটমিটি করে উঠল। সবাই নিস্তব্ধ। কারো দৃষ্টি রাজার চোখ এড়াতে পারল না। সেই চোখে যেন মৃত্যুর মতো নিশ্চয়তা আর অন্ধকার একসাথে নাচছিল। কায়সার চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না। সে হঠাৎ ফিসফিস করে বলল, তাদের শেষটাও কি তুই লিখবি রাজা? রাজা হাসলো। তার চোখে তখন এমন এক আগুন জ্বলছে যা দেখে মনে হলো এই শহরের ভবিষ্যতে সে লিখে ফেলেছে। রাজা যাওয়ার জন্য পথ বাড়ালো এবং সিগারেটের আগুন লাগিয়ে এগিয়ে গিয়ে বলতে থাকলো, শেষ বলে কিছুই নেই। যতদিন বোর্ড আছে ততদিন রাজা আছে, আর বোর্ডটা আমি বানাই। দিস ইটস মাই গেম অ্যান্ড আই অ্যাম কিং। হলের বাইরে জনতার গর্জন বাড়ছে, রাজা রাজা রাজা। পুরো শহর যেন ভেঙে পড়েছে সেই আওয়াজে। পুলিশ আটকে অস্ত্র ফেলেছে, গ্যাংস্টার চারপাশে ঘিরে রেখেছে, আর রাজা দাঁড়িয়ে আছে আগুনের মতো চোখে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বজ্রপাতের মতো এক শব্দ, ঠাস। রাজা হোঁচট খেলো। তার শার্টের বুকের কাছে রক্ত ছিটকে উঠল। সবার চোখে বিস্ময় বড় হয়ে গেল। কে কে গুলি চালালো? সাংবাদিকের গলা কেঁপে উঠল। চারিদিকে নিস্তব্ধতা। গ্যাংস্টার হতবাক হয়ে চারপাশে তাকাচ্ছে। পুলিশও কিছু বুঝে উঠতে পারছে না। মুহূর্তের মধ্যে ছায়া থেকে বেরিয়ে এলো পরিচিত মুখ। সে আর কেউ না, মুখ্যমন্ত্রী মেহরাব সাহেব। তার হাতে ছোট সাইলেন্সার লাগানো পিস্তল, ঠোঁটে ঠান্ডা হাসি। তোমরা ভেবেছো
রাজাই খেলা চালাচ্ছে। ভুল। আমি শুধু বোর্ডের খেলোয়াড় ছিলাম না, আমি ছিলাম বোর্ডের মালিক। গ্যাংস্টাররা হতভম্ব। তারা বুঝতে পারেনি রাজা যাকে আশ্রয়দাতা ভেবেছিল সেই আসলে বিশ্বাসঘাতক। রাজা বুক থেকে রক্ত ঝরতে ঝরতে দাঁড়িয়ে রইল। তার চোখে যন্ত্রণার বদলে ভয়ঙ্কর এক শান্তি। সে ফিসফিস করে হেসে উঠল। তুই ভেবেছিস আমাকে শেষ করে দিবি? বোর্ডের রাজাকে মারামারি খেলা শেষ না মেহরা, খেলা তো তখনই শুরু হয়। ঠিক তখন আশপাশ থেকে আরো তীব্র স্লোগান, রাজা রাজা রাজা। মেহেরাব এক মুহূর্তের জন্য থমকে গেল। রাজা রক্তাক্ত শরীর নিয়ে সোজা দাঁড়িয়ে চোখে চোখ রাখলো তার দিকে। আমি যদি পড়ে যাই, হাজারো মানুষের নতুন রাজার জন্ম নেবে। আমাকে শেষ করা যায় না, রাজাকে নতুন রূপে বদলানো যায়। মুহূর্তের দৃষ্টিটা যেন বদলে গেল। রাজা পড়ে যাচ্ছে, কিন্তু তার ছায়া হাজারো মানুষের কণ্ঠে উঠে আসছে। রাজা বুক চেপে ধরে রক্তাক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সবাই ভেবেছে শেষ হয়ে যাচ্ছে রাজা। মেয়েরা ঠোঁটে ঠান্ডা হাসি নিয়ে এগিয়ে এলো। দেখলে তো, রাজাও শেষ হয়। জনতার গলা ধীরে ধীরে কেঁপে উঠল। রাজা রাজা, তাদের চিৎকার ভেতরে ভয় ঢুকে পড়েছে। ঠিক তখন রাজা মাথা তুলে তাকালো। তার চোখে যন্ত্রণা নেই, আছে শুধু ভয়ঙ্কর দ্বীপ। ঠোঁটে সেই অচেনা মুচকি হাসি। সে আস্তে আস্তে গায়ের রং মুছে দেখালো। সেটা আসলে রং নয়, অভিনয়ের সাজানো খেলা। গোটা হল কেঁপে উঠল। গ্যাংস্টাররা হা করে তাকালো। সাংবাদিকরা ক্যামেরা কাঁপতে লাগলো। রাজা ধীরে ধীরে এগিয়ে গেল মেহেরাবের দিকে। তুই ভেবেছিস আমাকে শেষ করে দিবি? ভুল করলি মেহরাব। আমি আগে থেকে জানতাম তুই বিশ্বাসঘাতকতা, তাই তোর জন্য আমি পুরো নাটক সাজিয়েছি। মেহেরাব পেছাতে লাগলো। তার হাতের পিস্তল যেন ভার হয়ে গেছে। না, এটা সম্ভব না। আমি তো রাজা তাকে থামিয়ে দিল। আমি শুধু রাজা না, আমি সেই খেলোয়াড় যে নিজের মৃত্যুও দাবার চাল বানায়। গ্যাংস্টার একসাথে গর্জে উঠল। পুলিশের চোখে আতঙ্ক, কমিশনাররা মুখ শুকিয়ে গেছে। রাজা শেষবারের মতো চারপাশে তাকালো। তার গলায় অদ্ভুত শান্ত অথচ কাঁপন ধরা স্বর। আজ থেকে সবাই মনে রাখবে, রাজাকে হত্যা করার চেষ্টা মানেই নিজের কবর খোঁড়া, কারণ রাজা মরতে পারে না। মুহূর্তে জনতার উল্লাস বজ্রপাতের মতো আঘাত করলো। আর মেহেরাব অসহায় চোখে দেখলো, যাকে শেষ করার ষড়যন্ত্র করেছিল সেই তাকে পুরো শহরের সামনে মাটিতে নামিয়ে দিল। মেহেরাব হাঁটু কাঁপতে কাঁপতে পেছাতে লাগলো। তার চোখে ভয়, মুখে শুকনো। রাজা ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। রক্তমাখা জামা খুলে মাটিতে ফেলে দিল। ভেতরে যেন তার আসল রূপ, কঠিন, অদম্য, অদৃশ্য এক শক্তি। রাজা নিচু গলায় বলল, তুই যদি মরিস, খেলাটা এখানেই শেষ হয়ে যাবে। কিন্তু রাজা কখনো খেলা শেষ করবে না, রাজার খেলা চালিয়ে যাবে। মেয়েরা হতভম্ব ভাবে বলল। মানে, আমাকে বাঁচিয়ে রাখবি? রাজা ঠোঁটে ঠাট্টা হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ, কারণ তুই আমার সবচেয়ে দামি গুটি। তুই থাকবে আমার খেলা জীবিত, শ্বাস নিতে নিতে ভয়ে কাঁপতে কাঁপতে। তুই বাঁচবি শুধু এই প্রমাণ করার জন্য রাজা চাইলে শত্রুকে খেলনার মতো ব্যবহার করতে পারে। চারিদিকে সাংবাদিকদের ক্যামেরা ক্লিক করছে। পুরো শহর এই দৃশ্য দেখছে। জনতার স্লোগান আকাশে কাঁপছে, রাজা রাজা রাজা। রাজা মেহেরাব কান ধরে ফিসফিস করে বলল, আজ থেকে তুই মুখ্যমন্ত্রী না, আজ থেকে তুই আমার। মেহেরাব চোখে জল এসে গেল। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজা হাত উঁচু করে জনতার দিকে তাকালো আর বলল, শুনে রাখ, যারা রাজাকে নামাতে চায় তারা আজকের পর আমার পতাকা বেয়ে বেড়াবে, কারণ আমি রাজা। আমি শেষ নই, আমি শুরু। জনতার গর্জন বজ্রপাতের মতো কাঁপিয়ে দিল শহরকে। পুলিশের চোখে ভয়, সাংবাদিকদের মুখে কিংবদন্তিতা, দৃঢ়ময়ী বিস্ময়, আর গ্যাংস্টারদের মুখে নিখুঁত অনুগত্য। রাজা সিগারেটে ধরালো, ধোঁয়া ছাড়লো আর ঠান্ডা হেসে বলল, খেলা এখনো শুরু হয়নি। ধোঁয়া ভাসছে, স্লোগানে কাঁপছে শহর। রাজা সিগারেট ধরিয়ে ধীরে ধীরে ধোঁয়া ছাড়লো। তার মুখে ঠান্ডা হাসি। মেহেরাব নিঃশ্বাস নিতে কষ্ট পাচ্ছে। রাজা তাকে একবার গুলি করেনি, তবুও সে হাঁটু ভেঙে মাটিতে বসে আছে। পুরো হলে
নিস্তব্ধতা নেমে এলো। সাংবাদিকরা শ্বাস আটকে আছে, পুলিশরাও পেছনে সরে যাচ্ছে, আর গ্যাংস্টারদের চোখে ভয়ঙ্কর দিব্যি। রাজা মেহেরাবকে হাত ধরে দাঁড় করালো। আমি তোকে মারলাম না, কারণ মৃত শত্রু কখনো কাজে লাগে না। জীবিত শত্রুই সবচেয়ে বড় শক্তি। পরের দিন দেশের সব বড় সংবাদপত্রে একই শিরোমণি ছাপা হলো। রাজা জেলে নয়, রাজা মুক্ত। রাজা শহরে রাজনীতি কাঁপাচ্ছে। টেলিভিশনের পর্দায় দেখা গেল মুখ্যমন্ত্রী মেহেরাব নিজেই সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে রাজাকে সমর্থন দিচ্ছে। ঠোঁটে জোর করে হাসি, চোখে ভয়। রাজা এই শহরে শান্তির প্রতীক। আমরা একসাথে কাজ করব। সবার চোখ কপালে। রাজা শত্রুকে বন্ধু বানিয়ে ফেলেছে, অথচ ভিতরে ভিতরে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। রাজা জানে শহরে শুধু পুলিশ না, রাজনৈতিক নয়, অসংখ্য ছোট ছোট গ্যাং লুকিয়ে আছে। তাদের ডনার এখনো নিরপেক্ষ। রাজা গোপনে সবাইকে ডাক দিল। এক বিশাল ভূগর্ভস্থ হলের রাতের আধারে বৈঠক। 10 জন গডফাদার বসে আছে লম্বা টেবিলে। একজন বলল, তুই রাজা হলেও শহরটা শুধু তোর না। রাজা সিগারেট ধরালো, টেবিলের উপর মানচিত্র ছাড়িয়ে বলল, এই শহর তোরা যত এলাকায় ভাগ করিস সবটাই আমার বোর্ডের। আর বোর্ডের একটাই নিয়ম, রাজা ছাড়া কেউ চাল দিতে পারে না। ডনদের চোখে রাগ, কিন্তু তখনই বাইরে জনতার স্লোগান ভেসে এলো, রাজা রাজা রাজা। ডনরা হকচকিয়ে গেল। তারা বুঝলো শুধু বন্দুক নয়, জনতা এখন রাজার হাতে অস্ত্র হয়ে গেছে। যখনই সবাই রাজাকে অজয়ী ভাবতে শুরু করেছে, ঠিক তখনই শহরে ঢুকলো নতুন এক ছায়ামূর্তি। কালো কোট, মুখে ঢাকা, হাতে শুধু একটা পুরনো রূপোর দাবার খুঁটি, কালো ঘোড়া। সে নিঃশব্দে খবর ছড়িয়ে দিল, রাজাকে দাবায় হারানো যায় না, কিন্তু বোর্ড ভেঙে দেওয়া যায়। রাজা খবর পেল। সে ঠোঁটে মুচকি হাসলো। তাহলে খেলায় নতুন খেলোয়াড় আসছে, খারাপ না। আমার বোর্ডের যত গুটি পারবে ততই মজা। মধ্যরাতে রাজা একা দাঁড়িয়ে শহরের ছাদে। নিচে জনতার স্লোগান থামছে না, কিন্তু আকাশ কালো ঘোড়ার ছায়া যেন ভেবে বেড়াচ্ছে। তার চোখে অদ্ভুত আগুন। মনে হচ্ছে শহরটা একটা দাবার বোর্ড, আর সেই একমাত্র রাজা। কিন্তু এখন বোর্ডে ঢুকছে অজানা প্রতিদ্বন্দ্বী। দূরে কালো কোট পরা এক ছায়ামূর্তি, হাতের উপর টাপট খুঁটি, কালো ঘোড়া। সে ধীরে ধীরে রাজার সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো অন্ধকারের মতো গভীর, ঠোঁটে অচেনা হালকা হাসি। অনেক দিন পর দেখা হলো ভাই। রাজা জমে গেল, তার ঠোঁটে শুকিয়ে গেল, চোখে ভয় নেই, শুধু বিস্ময়। তুই? এটা অসম্ভব। কালো ঘোড়া এগিয়ে এলো। অসম্ভব? তুই ভেবেছিলি রাজা একাই জন্মেছে? ভুল। তোর মতো আরেকটা জন্ম হয়েছিল, কিন্তু অন্ধকারে হারিয়ে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। রাজা ছোটবেলায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তার পরিবারের হারিয়েছিল। সবাই ভেবেছিল তার ছোট ভাই মারা গেছে, কিন্তু না, সে বেঁচে ছিল। তাকে উদ্ধার করেছিল অজানা এক গোপন সংগঠন, যারা তাকে বড় করেছে, প্রতিশিক্ষণ দিয়েছে, আর একটা উদ্দেশ্য দিয়েছে। সেটা হলো নিজের আপন ভাই রাজা। তুই রাজা হতে শিখে গেছিস, আর আমি শিখেছি রাজাকে ভাঙতে হয়। রাজা সিগারেট ধরালো, ধোঁয়া ছাড়লো ধীরে। তার ঠোঁটে ঠান্ডা হাসি ফুটলো। তুই যদি আমার ভাই হোস তাহলে বোর্ডে আরো মজা হলো। তুই মনে রাখিস, দাবার একটাই রাজা থাকে। কালো ঘোড়া হেসে উঠল। ঠিক তাই। তাই তো আমি রাজা হতে আসিনি, আমি বোর্ডটাই উল্টে দিতে এসেছি। দুই ভাই মুখোমুখি দাঁড়িয়ে আছে। একজন রাজা যে পুরো শহর নিয়ন্ত্রণ করছে, আর একজন কালো ঘোড়া যে এসেছে ছায়া থেকে পুরো খেলা ভেঙে দিতে। চারিদিকে বাতাস জমে গেছে, ভারী কুয়াশার মতো। নিচে শহর গর্জে উঠেছে রাজা রাজা স্লোগানে, কিন্তু আকাশে ছায়া ভেসে বেড়াচ্ছে নতুন নাম, কালো ঘোড়া। রাজা হাসি দিয়ে বলল, খেলা শুরু হলো। কালো ঘোড়া মুচকি হেসে উত্তর দিল, না ভাই, খেলা এখনো বোর্ডে ওঠেনি। শহরের ভেতরে একটা অদ্ভুত চাপা উত্তেজনা। সবাই জানে রাজা আর কালো ঘোড়ার খেলা শুরু হয়ে গেছে, কিন্তু খেলা যখন ভাই বানাম ভাই, তখন শহরের প্রতিটি রাস্তায়, প্রতিটি অলি গলি হয়ে যায় বোর্ড। মধ্যরাতে হঠাৎ শহরে ভোল্টে বিস্ফোরণ। পুলিশ ছুটে গেল, কিন্তু আগে থেকেই ভেতরে ঢুকে সব সোনা আর টাকা নিয়ে গেছে এক অদ্ভুত মুখোশধারী দল। তাদের নেতা এক নারী, পুরো মুখ ঢাকা সাদা মুখোশে, নাম নাইট কুইন। পুলিশের চোখ কপালে, আর রাজা খবর পেয়ে সিগারেট ধরালো।
মুখোশের আড়ালের রানী, খেলা জমে উঠছে। পরে জানা গেল নাইট কুইন আসলে কালো ঘোড়ার হাতে তৈরি নতুন এক খুঁটি। মশে শুধু ডাকাত না, বরং একজন সাইবার জিনিয়ার্স। রাজার জন্য ব্যাংকে প্রতিটি সিসিটিভি তার নিয়ন্ত্রণে। এদিকে রাজার দিকে নতুন আরেকজন এগিয়ে আসলো। সে একজন অদ্ভুত বৃদ্ধ, চোখে কালো চশমা, হাতে লাঠি। সবাই তাকে চেনে বিপস নামে। শহরে আন্ডারগ্রাউন্ডের কিংবদন্তি। বিশপের লাঠি একবার মাটিতে পড়লে যুদ্ধ না করে কেউ বাঁচে না। বিশপ একসময় ছিল রাজার বাবার বন্ধু, কিন্তু আজ সে এসে রাজাকে সতর্ক করলো। কালো ঘোড়া শুধু খেলোয়াড় না, সে বোর্ড ভাঙতে এসেছে, আর বোর্ড ভাঙলে রাজার সিংহাসনও থাকবে না। রাজা ঠান্ডা হাসলো। বোর্ড ভাঙলেও রাজা হারে না বিশপ। রাতের আঁধারে এক যুবক ছুরি হাতে রাজাকে অনুসরণ করছে। কেউ জানে না সে কে, শুধু নাম শোনা যায় ছায়া। লোকজনের গল্প। ছায়া একসময় ছিল এতিম। রাজা তার জীবন ধ্বংস করেছে। এখন সে প্রতিজ্ঞা করেছে রাজাকে গোপন হত্যা করবে। কিন্তু আসল সত্যি হলো ছায়া আসল কার হয়ে কাজ করছে সেটা কেউ জানে না। রাজা শুনল ভল ডাকাতের পর নাইট কুইন শহরে ভয় ছড়াচ্ছে। অন্যদিকে কালো ঘোড়া প্রতিটি গ্যাংয়ের দ্বন্দ্বের টাকা দিয়ে কিনে নিচ্ছে। এক গোপন বৈঠক, দুই ভাই আবার মুখোমুখি হলো। কালো ঘোড়া বলল, তুই রাজা হতে চাস, আমি তোর বোর্ড ভেঙে দেব। নাইট কুইন এখন আমার রানী, ছায়া আমার ঘোড়া, শহরের অর্ধেক এখন আমার। রাজা সিগারেট ধরালো, চোখে আগুন। তুই বোর্ডে যত গুটি নেওয়াস, মনে রাখিস রাজার এক চালে পুরো খেলা পাল্টে যায়। দুই ভাইয়ের মুখোমুখি লড়াই এখনো শুরু হয়নি, কিন্তু শহরে ভাগ হয়ে গেছে দুই রঙের। অর্ধেক রাজার স্লোগানে কাঁপছে, অর্ধেক কালো ঘোড়ার ছায়ার ভয়ে পাচ্ছে। দূরে দাঁড়িয়ে বিশপ বলল, খেলা শুরু হলো, আর এই খেলা শুধু শহরের না, এই খেলা রক্তের। ঘরটা ভারী নীরবতায় ঢাকা। শত শত চোখে রাজাকে ঘিরে ধরেছে। বাইরে হাজার মানুষ স্লোগান তুলছে, রাজা রাজা রাজা। কিন্তু ভেতরে রাজা একা। তার পাশে শুধু অ্যানেলা, যার দৃষ্টি ভয় নেই বরং অদ্ভুত দৃঢ়তা। রাজা সিগারেট ধরালো, ধোঁয়ায় রিং ভেসে উঠল বাতাসে। হঠাৎ দরজা কেঁপে উঠল। রোহাল কপাল ভেঙে ভেতরে ঢুকলো প্রথম দল। সাথে ভীষণ গ্যাংস্টার, তার গায়ে চামড়া জ্যাকেটে, মাথায় ইলেকট্রিক বোল্ডের ট্যাটু ঝলঝল করছে। মাথায় ইলেকট্রিক বোল্ডের ট্যাটু ঝলমল করছে। সে এক ঝটকায় সুইচ অন করলো। তার হাতে জ্বলে উঠল ট্রেজারের মতো এক অস্ত্র। সে হেসে উঠল এবং বলল, রাজা তুই আগুন, আমি বজ্রপাত। আগুন নিভে যায়, বজ্রপাত পোড়ায় চিরদিন, ভোল্টেজ করি না। ভেতরে সবাই একসাথে চমকে উঠল, কিন্তু রাজা শুধু ধোঁয়া ছাড়লো। বজ্রপাতের অন্ধকারে টিকে থাকে না করিম, আমি অন্ধকারের রাজা। তার শরীর ঢাকা কালো কোটে, কিন্তু কোটের নিচে লাল দাগ। মেঝেতে পা রাখতেই ছায়ার মতো ছড়িয়ে পড়ল সেই লাল রং। সবার বুকের ভেতরে ঠান্ডা ভয় জমে গেল। সে গম্ভীর গলায় বলল, শহরে একটা নিয়ম আছে রাজা, যে বেশি দিন সিংহাসনে বসে থাকে তার রক্ত দিয়ে সিংহাসন দেওয়া হয়। আজ তোর পালা। এলেনা এক পা এগিয়ে এলো। যে রক্তের ভয় দেখাচ্ছিস ওটা তো রাজাকে অমর করছে। রাজা মুচকি হেসে যোগ করলো, তুই লাশ গুনিস আর আমি বোর্ড করি। তার চোখে কালো সানগ্লাস, হাতে দস্তনা। সে ধীরে ধীরে ভেতরে এলো, যেন প্রতিটি পদক্ষেপ বিষ ছড়িয়ে পড়েছে। তার কণ্ঠে ফিসফিসে কিন্তু মারাত্মক। রাজা, যে আগুনে মরে সে মুহূর্তেই মরে, কিন্তু বিষে যে মরে সে ধীরে ধীরে পচে যায়। আজ আমি চাই তোর মৃত্যু হোক ধীরে, প্রতিটি নিঃশ্বাসে। অ্যানেলা দাঁত চেপে উঠল। তুই ভুলে যাচ্ছিস বিষের জন্য প্রতিষেধক থাকে, কিন্তু রাজার জন্য কোনো প্রতিষেধক নেই। রাজা শান্ত গলায় বলল, ছায়ার মতো হিংস্র, কিন্তু সবসময় রাজার পায়ের নিচে পড়ে। তার হাত ভর্তি দাগ, পুরনো পড়ার চিত্র। সে এক বোতল পেট্রোল ছুঁড়ে ফেললো মেঝেতে। আগুন ছড়িয়ে পড়ল মাটিতে। সবাই চমকে উঠল। সে হাসলো, চোখে পাগলামি। রাজা, শহরটা আমি জ্বালিয়ে ছাই করে দেব, তুই থাকবি শুধু ধোঁয়ার গন্ধে। রাজা আগুনের দিকে তাকিয়ে সিগারেট ফেলে দিল। আগুনের মাঝে আগুন আরো উঁচুতে লাফ দিল। আগুন ভেদ করা যায়,
যে আগুনের রাজা জ্বালায় সেটা পুরো শহরের বুকে ভেদ করে দেয়। চারিদিকে গরম হয়ে উঠল, ভোল্টেজ করে হিমের বজ্রপাত, রক্তিম শামীমের লাল দৃষ্টি, ব্ল্যাক সারিয়ান বিষ, আগুনের নাদিমের আগুন, সব মিলে যেন মৃত্যুর উৎসব শুরু হলো। অ্যানিলা রাজার সামনে দাঁড়িয়ে গর্জে উঠল, রাজাকে শেষ করার আগে আমার বুক ভেদ করতে হবে। আমি শুধু তার রানী না, আমি তার ঢাল। রাজা ধীরে ধীরে দাঁড়িয়ে গেল, তার চোখে লাল, ঠোঁটে শীতল হাসি। তোর মতো অনেকে এসেছে, অনেক কথাই বলেছে, কিন্তু মনে রাখিস বোর্ডের অনেক গুটি থাকতে পারে, কিন্তু রাজা একটাই। আর আজকের খেলা শুরু হয়েছে আমার শর্তে। হলের ভেতরে তার গ্যাংস্টার দাঁড়িয়ে আছে, ভোল্টেজ করিম, রক্তিম শামীম, ব্ল্যাক স্পোরিং আর আগুন নাদিম চারদিকে থেকে ঘিরে রেখেছে রাজাকে। অ্যানিলা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু বাতাসের চাপায় অস্থিরতা। হঠাৎ মেঝে কেঁপে উঠল, হলের দরজা ধীরে ধীরে খুলে গেল, সবার চোখে সেদিক। সামনে এগিয়ে এলো এক ছায়ামূর্তি, মাথায় লম্বা কোট, চোখে জলজলে আগুন, তার পায়ে প্রতিটি পদক্ষেপ যেন বজ্রের মতো শব্দ তুলেছে। রাজা স্থির হয়ে তাকালো, অ্যানিলার নিঃশ্বাস আটকে গেল। ছায়ামূর্তি ধীরে ধীরে আলোর এক, সবার মুখ হাঁ হয়ে গেল। এটা কোনো সাধারণ গ্যাংস্টার না, এ হচ্ছে রাজার হারানো ভাই রায়ান, যাকে আমরা কালো ঘোড়া হিসেবে চিনি। সে থেমে দাঁড়ালো, চোখ সোজা রাজার দিকে, তার ঠোঁটে বাঁকা হাসি। এত বছর পর অবশেষে বোর্ডে ফিরলাম আমি। তুই রাজা হতে চেয়েছিস, কিন্তু ভুলে গেছিস রাজা নাকি রাজা ছিল আর একজন। আমি রায়ান। রায়ান। হলের ভেতরে গুঞ্জন। ভোল্টেজ করিম মাথা নিচু করে সম্মান জানালো, রক্তিম শামীম দাঁত চেপে মাথা নুনিয়ে নিল। সবাই যেন আগেই জানতো, কিন্তু রাজার সামনে প্রকাশ হলো আজ। রাজা চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখে লাল হয়ে উঠল, মুখে কোনো আবেগ নেই। ধীরে ধীরে বলল, রায়হান, তুই বেঁচে আছিস ভেবেই আমি বোর্ড শক্ত করে রেখেছিলাম, কিন্তু আজ বুঝলাম বোর্ড ভেঙে গেছে, কারণ রাজার ঘরে থাকলে আর এক রাজার দরকার হয় না। রায়ান হেসে উঠল আর বলল, রাজা না, তুই শুধু ছায়া। যতদিন আমি ছিলাম না, তুই খেলাটা চেলেছিলিস, কিন্তু আজ আমি ফিরেছি, আর এখন থেকে বড়ে আমার হতো। রাজা সিগারেট ধরালো, দোয়া ছাড়লো ধীরে। তুই বোর্ড চাইছিস, কিন্তু বোর্ড কোনোদিনও ভাগ হয়ে যায় না। তোরা সবাই ভুল বুঝছিস, রাজা একটাই হয়। আজকে যদি দুই রাজা দাঁড়িয়ে থাকে, তাহলে একজনের রক্ত ঝরবে। রায়ানের চোখে লাল হয়ে উঠল, সে মুঠি শক্ত করে ফিসফিস করে বলল, তাহলে প্রস্তুত হ ভাই, আজ শহরের সিদ্ধান্ত নেবে কার নাম আসল রাজা। হলের বাতাস ভারী হয়ে উঠল। অ্যানেলা চোখ বড় বড় করে রাজার দিকে তাকিয়ে আছে। ভোল্টেজ করিম, রক্তিম শামীম, ব্ল্যাক স্করপিয়ন আর আগুন নাদিম সবাই দুই ভাইয়ের দিকে তাকিয়ে নিঃশ্বাস আটকে রেখেছে। এদিকে রাজা, অন্যদিকে রায়ান। বোর্ডে একজন দুই রাজা, আর বোর্ড জানে দুই রাজা টিকে থাকতে পারে না। হলের বাতাস গরম হয়ে উঠেছে, চারপাশে গ্যাংস্টার নিঃশব্দে দাঁড়িয়ে। ভোল্টেজ করিমের চোখে বিদ্যুৎ, রক্তন শামীমের চোখে লাল ছায়া, ব্ল্যাক স্করপিয়নের ঠোঁটে বিস্ময়ের হাসি, আগুন নাদিমের হাতে বোতল আঁকড়ে ধরা। কেন্দ্রে দাঁড়িয়ে দুই ভাই, রাজা বনাম রায়ান। অ্যানিলা এক কোণে দাঁড়িয়ে, বুক ধড়ফড় করছে। তার চোখে রাজাকে হারানোর ভয় নেই, কিন্তু বোট ভেঙে যাওয়ার আশঙ্কা তাকে পুড়িয়ে দিচ্ছে। রায়ান মাটিতে পিস্তল ফেলে দিল, বরং হাতে শক্ত করে ধরল, তার দৃষ্টি জ্বলছে। আজ শহরে সিদ্ধান্ত নেবে কে আসল রাজা, তুই না আমি। রাজা সিগারেট ধরিয়ে ঠোঁটে শীতল হাসি দিল আর বলল, শহরে তো অনেক আগে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায়হান, ভুল শুধু তোর, তুই দেরি করে ফেলেছিস। হঠাৎ ধূপধাপ শব্দে দুজনা একসাথে পিস্তল বের করলো। মুহূর্তে হল জুড়ে ছড়িয়ে পড়ল গুলির আওয়াজ। বুলেটগুলো চারিদিকে ছুটে গেল, দেয়ালের গর্ত হতে লাগলো, চেয়ার উল্টে পড়ল, আলো ভেঙে ছিটকে গেল। ভেতরে গ্যাংস্টার সবাই এক মুহূর্তে আশ্রয় নিতে ছুটল। রাজা একপাশে ঝুঁকি, গুলি ছুড়ল। রায়ান ডাইভ দিয়ে মেঝেতে পড়ল, প্রতিটি শট ফেরত দিল। দুই ভাইয়ের চোখে ছিল একটাই আগুন, একজন টিকে থাকবে। রিপিট, একজনই টিকে থাকবে। গুলির শব্দ থামেনি। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে এক আগত প্রবেশ করলো। তার হাতে সাইলেন্সার লাগানো, কালো পিস্তল, মুখ ঢাকা কালো মুখোশ।
কেউ বুঝে ওঠার আগেই শুট, একটা বুলেট সোজা গিয়ে লাগলো রায়ানের পিঠে। রায়ান চিৎকার দিয়ে সামনে পড়ে গেল। রাজা চমকে উঠল, গুলি থামিয়ে ভাইয়ের দিকে দৌড় দিল। রায়হান, কিন্তু তখনই শট, আগমনের আরেকটি গুলি সোজা এসে আঘাত করলো রাজার বুকে। রাজা হোঁচট খেয়ে মাটিতে বসে পড়ল, তার মুখে রক্ত ঝরছে, চোখে শীতল শূন্যতা। অ্যানিলা ছুটে এলো সামনে, চোখে জল, মুখে শুধু চিৎকার, না রাজা। ঠিক সেই মুহূর্তে অন্ধকার থেকে দ্বিতীয় আগমন বেরিয়ে এলো। সে গুলি ছুড়ল, বুলেট সোজা গিয়ে বিঁধল অ্যানিলার পায়ে। অ্যানিলা মাটিতে পড়ে গেল, ব্যথায় চিৎকার করছে। পুরো হল নিস্তব্ধ, সবাই তাকিয়ে আছে। তখনই একে একে 3 আগমন সামনে এসে দাঁড়ালো। তাদের এখনো কালো পিস্তল, প্রতিটি মুখ ঢাকা কালো মুখোশে। ধীরে ধীরে তারা মুখোশ খুলল। সবার চোখে বিস্ফোরিত, কেউ বিশ্বাস করতে পারছে না এরা আর কেউ না, ঋতু, জান্নাত, জয়। 3 জনে দাঁড়িয়ে আছে রক্ত ঠান্ডা চোখে। তাদের পিছনে লম্বা লাইন, গ্যাংস্টারের টিম, অস্ত্র হাতে প্রস্তুত। ঋতু এগিয়ে এলো প্রথমে, তার ঠোঁটে হিংস্র হাসি। রাজা, তোকে আমি অনেক আগেই কবর দেওয়ার শপথ নিয়েছিলাম, আজ সেই দিন এসেছে। জয় হাতের পিস্তল ঘুরিয়ে খেললো, চোখে হিংস্র উদ্দন্তনা। তোকে আমরা গুটি ভেবেছিলাম, কিন্তু আসলে পুরো বোট তুই একা খেলেছিলি। জান্নাত ঠান্ডা গলায় যোগ করলো, তার চোখে এক ফোঁটা মায়াও নেই। বন্ধুও না, শত্রুও না, আজ থেকে রাজা মানে শুধু লাশ। বাতাস জমে উঠল রক্তের গন্ধে, রাজ মাটিতে পড়ে রক্তে ভিজেছে। রায়ান কাতরাচ্ছে পিঠে বুলেট নিয়ে। অ্যানিলা মাটিতে যন্ত্রণায় কাঁপছে। আর সামনে দাঁড়িয়ে আছে ঋতু, জান্নাত, জয়। তাদের পিছনে পুরো গ্যাংস্টার টিম। বোর্ডের সব ঘুঁটি এখন উল্টে গেছে, শহর থমকে গেছে। রাজা ফিসফিস করে বলল, খেলা তো এখনো শুরু হয়নি। চারিদিকে গুলির শব্দ হলো, ভরে গেছে। রাজা পড়ে আছে, বুক থেকে রক্ত ঝরছে। রায়ান মাটিতে লুটিয়ে নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে। অ্যানিলা মাটিতে শুয়ে কাঁদছে, তার পায়ে গুলি বেঁধে গেছে। ঋতু, জয় আর জান্নাত দাঁড়িয়ে আছে মুখোশহীন, তাদের চোখে কোনো দয়া নেই। পিছনে দাঁড়িয়ে তাদের গ্যাংস্টার টিম শত শত অস্ত্র তাক করছে। রাজা মাটিতে পড়ে রক্তে ভিজছিল। হঠাৎ ধীরে ধীরে সে হাত বাড়ালো, পড়ে থাকা পিস্তলটি টেনে নিল নিজের হাতে। সবাই চমকে উঠল। রাজার চোখ জ্বলছে আগুনে। রাজা গর্জন করে বলল, রাজাকে শেষ করার মতো এখনো বুলেট তৈরি হয়নি। সে দাঁড়িয়ে গেল, রক্তে ভিজে কাঁপছে, তবু তার শরীরে যেন এক অদৃশ্য শক্তি ভরা। রাজা পিস্তল তুলেই হল জুড়ে আবারও বজ্রের মতো আওয়াজ ছড়িয়ে পড়ল। বাম দিকে 2 গ্যাংস্টার সরাসরি গুলি খেয়ে পড়ে গেল। ডান দিকের এক অস্ত্রধারী মাথায় শট খেয়ে নিঃশব্দ। রাজা ঝড়ের মতো এগিয়ে আসছে, তার প্রতিটি গুলির সঠিক লক্ষ্য লাগছে। চারপাশে আতঙ্ক, সবাই মনে করছে যেন মৃত্যু নিজেই হাঁটছে। জিতু চিৎকার করে আদেশ দিল, থামাও ওকে, গুলি করো। কিন্তু রাজা থামছে না। গুলির ঝড় বইয়ে দিচ্ছে, রক্তের নদী তৈরি হচ্ছে। এই বিশৃঙ্খলার মাঝে রায়হান কাতরাচ্ছে। সে রাজার দিকে তাকালো, ঠোঁটে রক্তে ভিজে গেছে। রায়হান কাপা গলায় তার ভাইয়ের উদ্দেশ্য করে বলল, ভাই, তুই আসল রাজা, আমি না। রাজা ছুটে এসে রায়ানের পাশে, কিন্তু ঠিক তখনই রায়ান নিঃশ্বাস থেমে গেল, তার চোখে নিঃশব্দ হয়ে গেল, শরীর ঠান্ডা। রাজা এক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়ালো, তার চোখে জল জমে উঠল, কিন্তু ঠোঁট শক্ত হয়ে গেল। রাজা মুখ শক্ত করে বলল, তুই শুধু ভুলছিলি না রায়হান, আজকের থেকে আমি শুধু রাজা না, আমি পুরো বোট। রাজা এক হাতে অ্যানেলাকে টেনে নিল, তার চোখে ব্যথা, মুখে অস্ত্র। অ্যানেলা চিৎকার করে রাজাকে উদ্দেশ্য করে বলল, তুই মরবি, এভাবে ঢলবি না রাজা। রাজা তার কাঁধে হাত রাখলো, চোখে দৃঢ়তা। তোকে মরতে দেব না, তুই আমার শেষ আলো। সে অ্যানেলাকে তার বিস্ময় গ্যাংস্টারের হাতে তুলে দিল। রাজা গর্জে উঠল, ওকে নিরাপত্তা জায়গায় নিয়ে যা, আজকের খেলা আমি একাই শেষ করব। রাজা দাঁড়িয়ে রইল একা, সামনে শত শত শত্রু, হাতে অগণিত অস্ত্র, কিন্তু তার চোখে ভয় নেই, শুধু এক শীতল আগুন। তখনই ঋতু, জয় আর জান্নাত একসাথে গুলি চালালো। চারিদিক থেকে শত্রুরা গুলির বর্ষণ করলো। রাজা দৌড়ে গেল, গাড়ির পিছনে আশ্রয় নিল। তার শরীর একের পর এক বুলেট বিভ্রতে লাগলো, রক্তে ভিজে যাচ্ছে শরীর, কিন্তু হাতের পিস্তল থামছে না। প্রতিটি শটে মাটিতে পড়ছে লাশ। রাজার চোখে ভয়াবহ দৃষ্টি, তার ঠোঁটে রক্ত মিশ্রিত হাসি। রাজা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, শরীরে রক্ত ভিজে গেছে, গায়ে অসংখ্য গুলির দাগ, কিন্তু ঠোঁটে এখনো সেই অদ্ভুত মুচকি হাসি। রাজা গর্জন করে উঠল,
তোরা ভেবেছিস রাজা পড়ে গেছে, ভুল করছিস। রাজা কোনো মানুষ না, রাজা হলো এক খেলা। যে বোর্ডে নামে সেই জানে রাজা মরলেও রাজা বেঁচে থাকে। সে ধীরে ধীরে হাত তুলল, আকাশের দিকে তাকালো, আর ঠোঁটে শেষ হাসি। ঠিক সেই মুহূর্তে হলের ছাদ থেকে হঠাৎ করে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো। অন্ধকার থেকে বেরিয়ে এলো এক নতুন চরিত্র, চোখে কালো চশমা, ঠোঁটে শীতল হাসি, হাতে কোনো বন্দুক নেই, কিন্তু তার চারপাশে সবাই থমকে গেল। সে পরিচয় দিল এক লাইনে। আমি দ্য মাইন্ড গেমার। তোরা গুলি চালাচ্ছিস, কিন্তু বোর্ডের আসল চালগুলো আমি আগেই সাজিয়ে রেখেছি। জয়, ঋতু আর জান্নাত চমকে তাকালো। তাদের চোখে ভয়। রাজা রক্তে ভিজে তাকালো তার দিকে, চোখে শেষ আগুন। রাজা ফিসফিস করে বলল, খেলা শুরু। তারপর মাথা নিচু হয়ে এলো, রক্তে ভিজে মাটিতে পড়ল। রাত গভীর। ঢাকা শহরে আকাশ কালো মেঘ ঢেকে আছে, গোলাগুলির ধোঁয়া, রক্তে, গন্ধে আর আগুনে ভরে গেছে চারপাশে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রাজা। তার শরীর তার শরীরে একের পর এক বুলেট, রক্ত টপটপ করে ঝরছে, তবুও চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি, যেন মৃত তাকে হারাতে পারছে না। কালো ঘোড়া মাটিতে পড়ে নিঃশ্বাস ত্যাগ করেছে। রাজা কাতর হয়ে তার দিকে তাকালো, ঠোঁটে রক্তমাখা ফিসফিসে। ভাই তুই মরলি, অথচ বোর্ড এখনো বাকি। চারিদিক থেকে হাসির শব্দ ভেসে এলো। ঋতু, জয় আর জান্নাত সামনে এসে দাঁড়ালো, তাদের হাতে সাইলেন্স লাগানো পিস্তল। পেছনে দাঁড়িয়ে বিশাল গ্যাংস্টার টিম, চোখে শয়তানি। ঋতু ঠান্ডা গলায় বলল, রাজা তুই একা? তোর বোর্ড শেষ। তুই বুঝিস নাই, এই খেলা অনেক আগেই আমাদের হাতে চলে এসেছে। রাজার নাম সুন্দর, কিন্তু আজ থেকে সেটাই হবে তোর কবরের নাম। রাজা হেসে উঠল। তার শরীরে রক্ত ভিজেছে, তবু হাসিটা এত ঠান্ডা যে পুরো হল কেঁপে উঠল। তোরা তিনজনে ভুল করছিস। বোর্ডের রাজা শেষ হলেও খেলা থামে না, বরং তখনই আসল চাল শুরু হয়। সে হঠাৎ উঠে দাঁড়ালো, পিস্তল তাক করলো, বজ্রর মতো গুলির আওয়াজ। দুজন গ্যাংস্টার সোজা মাটিতে লুটিয়ে পড়ল। চারপাশে আবার বন্দুকের ঝড়। রাজা গাড়ির আড়াল দিয়ে একের পর এক গুলি চালাচ্ছে। তার শরীর আরও কয়েকটা বুলেট বিঁধে গেল, কিন্তু হাত থামছে না। এক গ্যাংস্টার চিৎকার করে বলল, ও মানুষ না, দানব। রাজা গর্জে উঠল, দানব না, আমি রাজা। দানবকে মারা যায়, রাজা শুধু বোর্ডের থেকে সরানো যায়। রক্তে ভিজে সে সামনে ঝাঁপ দিল। আরো কয়েকটা লাশ মাটিতে পড়ল। অ্যানেলা দূর থেকে দেখতে পাচ্ছে, তার চোখে জল, ঠোঁটে চিৎকার। রাজা থাম, প্লিজ, মরিস না। রাজা তার দিকে তাকালো, ঠোঁটে ক্ষীণ হাসি। আমি তোকে মরতে দেব না, তুই আমার আলো। আলো মরতে পারে না। রিপিট। সে তার বিশ্বাসদের বলল, ওকে নিয়ে যা, আজকের রক্তের বোর্ডটাই আমি পুরো শেষ করব। ঋতু, জয় আর জান্নাত এগিয়ে এলো, তিনজনের চোখে শয়তানের আগুন। তোর শেষ সময় এসে গেছে। কোনো ডায়লগ তোকে বাঁচাতে পারবে না। রাজাকে আমরা শেষ করব, আর শহর হবে আমাদের। তারা একসাথে পিস্তল তুলল। হঠাৎ তাদের হাত কেঁপে উঠল। অন্ধকার থেকে ভেসে এলো এক রহস্যময় হাসি। সবাই থেমে গেল। ছাদ ভেদ করে আলো পড়ল মাটিতে। সেখানে দাঁড়িয়ে এক কালো কোট পরা মানুষ, চোখে কালো চশমা, হাতে কোনো বন্দুক নেই, কিন্তু তার উপস্থিতি যেন মৃত্যুর থেকে ভয়ঙ্কর। বোকা তোরা, ভেবেছিলি সেই খেলা রাজার? না, তোরা পুতুল। আমি খেলোয়াড়। আই এম দ্য মাইন্ড গেমার। সারা হল নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই দ্য মাউন্টস গেমের আঙুল ছুড়ল। অন্ধকার থেকে আরেকটা আগন্তুক গুলি চালালো, সোজা গিয়ে বিঁধল জয়ের হাতে। জয় চিৎকার করে মাটিতে পড়ে গেল। ঋতু আর জান্নাত হতবাক হয়ে তাকিয়ে আছে। রাজা রক্তাক্ত শরীর দাঁড়িয়ে বলল, অবশেষে আসল খেলা শুরু হলো। কিন্তু হঠাৎ আরেকটা গুলি এসে লাগলো রাজার বুকে। সে দুলে উঠল, হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে রইল। অ্যানিলা চিৎকার করে ছুটে আসতে চাইলো, আরেক গুলি তার পায়ে। সে মাটিতে লুটিয়ে পড়ল, চোখে অশ্রু। রাজা তাকালো অ্যানিলার দিকে, ঠোঁটে শেষ হাসি। আমি হয়তো হারলাম, কিন্তু বোর্ড এখনো বেঁচে আছে। রাজা মরে না, রাজা শুধু চাল বদলায়। সে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো, চারপাশে লাশ, আগুন, ধোঁয়া। তার ঠোঁটে শেষ রক্তাক্ত ডায়লগ, আজকের থেকে বোর্ডটা আমার নয়, বোর্ডটা মাইন্ড গেমের। গ্যাংস্টারের লাশ ছড়িয়ে আছে মাটিতে। হলটা লাল আলোয় ভরে উঠেছে, যেন শহরের রক্তচিহ্ন মিশে গেছে আকাশে। রাজা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার শরীরে গুলিবিদ্ধ,
রক্তে ভিজে যাচ্ছে মাটি, কিন্তু চোখে এখনো তীক্ষ্ণ, ঠোঁটে সেই অদ্যম হাসি। অন্ধকার ভেদ করে এগিয়ে এলো কালো কোট পরা এক মানুষ, চোখে কালো চশমা, হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার পায়ের শব্দ সবার গা কাঁপছে। মাউন্টস গেম ঠান্ডা গলায় বলল, রাজা, অবশেষে তোরা সবাই ভেবেছিলিস খেলা তার? না, এটা সব সময় আমার খেলা ছিল। রাজা হেসে দিল, রক্ত গলায় কাশলো। তুই দেরি করলি, আমার মৃত্যু আগের থেকেই লেখা ছিল, তুই শুধু কালির দাগ দিয়েছিস। মাউন্ট গেমস পাশে দাঁড়ানো ঋতুর দিকে তাকালো, তার ঠোঁটে শয়তানি হাসি। একটা লাশের বদলে একটা রাজ্য চাইবি? ঋতু চমকে উঠল, মানে তুই যদি আমাকে রাজার লাশ উপহার দিস, তাহলে এই শহর, এই আন্ডারওয়ার্ল্ড সব তোর নামে লিখে দেব। ঋতুর চোখ চকচক করে উঠল। সে ধীরে ধীরে পিস্তল তুলল রাজার দিকে। রাজা ঠান্ডা হেসে উঠল। বাহ, সাব্বাস ঋতু, যাকে একসময় ভালোবেসেছিলাম সেই আজ আমার লাশ বিক্রি করছে একটা রাজার দামে। কিন্তু মনে রেখো, রাজা কিনলে রাজা হওয়া যায় না। ঋতু কাঁপলো, তবু পিস্তল শক্ত করে ধরে রাখলো। মাউন্টস গেমের হাততালি দিয়ে হেসে উঠল। রাজা, তুই যতই ডায়লগ মারিস, আজ তোর শেষ। হঠাৎ মাউন্ট গেমস ইশারায় এক মুখোশধারী গুলি চালালো। গুলি এসে লাগলো রাজার বুকে। রাজা পেছনে হেলে পড়ল, তবুও দাঁড়িয়ে রইল। রক্ত গাড়িতে পড়ছে ঠোঁট দিয়ে। সে পিস্তল তুলল, শেষ শক্তি দিয়ে গুলি চালালো। দুজন গ্যাংস্টার সোজা মাটিতে লুটিয়ে গেল। রাজা গর্জে উঠল, এ যেন মৃত্যুর যন্ত্রণায় কাতরানির প্রতীক্ষা। রাজাকে মেরে রাজ্য পাওয়া যায় না, রাজাকে মেরে শুধু অভিশাপ পাওয়া যায়। অ্যানিলা দৌড়ে এলো, কিন্তু মাউন্টস গেমার আরেকজন লোক গুলি চালালো। অ্যানিলা পায়ে গুলি লাগলো, সে চিৎকার করে পড়ে গেল মাটিতে। রাজা তার দিকে তাকালো, চোখে রক্ত ভেজা জল। আমি তোকে মরতে দেব না, বেঁচে থাকিস, আমার নাম ধরে বেঁচে থাকিস। রাজা শেষবার গাড়ির সাথে হেলান দিল। চারপাশে আগুন, ধোয়া, লাশের স্তব। মাউন্ট গেমস, ঋতু, জয় আর জান্নাত তাকে ঘিরে রেখেছে। রাজা ঠোঁটে মুছে হেসে উঠল। রাজার শেষ ডায়লগ, রাজা মরলে বোর্ড ফাঁকা হয়ে যায় না, বরং তখনই নতুন খেলোয়াড়ের জন্ম দেয়। আজ আমি মরব, কিন্তু কাল আমার ছায়া তোদের ছিঁড়ে ফেলবে। রাজাকে হত্যা মানে বোর্ডের অভিশাপ জাগানো। তারপর ধীরে ধীরে চোখ বুঝলো। রাজা মাটিতে লুটিয়ে পড়ল। মাউন্টস গেমস হাত উঁচু করলো। রাজা মারা গেছে, আজ থেকে এই বোর্ড আমার। আর ঋতু, তুই আজ থেকে রাজত্বের মালকিন। ঋতু হাসলো। জয় আর জান্নাত গর্জে উঠল, কিন্তু অন্ধকারের ভেতর থেকে কেউ ফিসফিস করে বলল। সবাই চমকে তাকালো। অন্ধকারে দাঁড়িয়ে আছে এক ছায়া, যাকে কেউ চিনতে পারল না। হাসি, চিৎকার, বন্দুকের আওয়াজ হলেও ভরে উঠল। ঋতু হাসতে হাসতে রাজার দিকে শেষবার তাকালো, তারপর সবাই ধীরে ধীরে সরে গেল।